কে? আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব তা মাহবুব খান ভাই আমার সাথে শেয়ার করেছেন। তার সাথে আমার পরিচয়টা ট্রেনে, পাশাপাশি সিট ছিল আমাদের। লম্বা জার্নিতে কথা প্রসঙ্গে তিনি তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন, যা ঘটেছিল বরিশালে প্রায় ২০ বছর আগে। মানুষ বলে নিজের বাড়ির সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু সেই বাড়িটাই যদি হয় কবরস্থানের ঠিক সামনে এবং সেই বাড়ির অদৃশ্য বাসিন্দারাই যদি আপনাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে, তখন সেই আশ্রয়ই হয়ে ওঠে সবচেয়ে বড় বিভীষিকা। ঘটনায় যাবার আগে ঘটনার ভেতরকার ভুল ত্রুটিগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই মাহবুব ভাইয়ের ঘটনায়। আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুব খান। আমরা বর্তমানে চট্টগ্রামের বাসিন্দা, কিন্তু আমি যে সময়কার কথা বলছি তখন আমরা বরিশাল থাকতাম। আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। আমাদের দাদি তখন অনেক অসুস্থ ছিলেন, আর হুট করে এমন একদিন এলো যখন তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চলে গেলেন। আমরা ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, কারণ আমরা দাদির খুব আদরের ছিলাম। আমাদের দাদার বাড়িটা ছিল একটা খ্রিস্টান কবরস্থানের সামনে। দাদি তখন ওখানে একাই থাকতেন, সঙ্গে একজন কাজের মহিলাকে রেখেছিলেন। তাছাড়া দাদি তার ছেলেদের বউদের সঙ্গে থাকতে তেমন পছন্দ করতেন না। তিনি পুরোপুরি স্বাধীন জীবনযাপন করেছেন, যাকে আমরা সাধারণত সম্মানের জীবন বা নিজের পায়ে দাঁড়িয়ে চলা বলি। দাদির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি ভাগ হয়ে গেল এবং দাদি যে বাড়িতে থাকতেন সেটাই আমাদের ভাগে পড়ল। তখন আমরা ভাড়া বাসায় থাকতাম। যখন নিজেদের একটা বাড়ি হলো তখন আব্বু চাইলেন আমরা যেন ওই বাড়িতেই বসবাস শুরু করি। প্রথমত আব্বুর ইচ্ছে ছিল দাদির বাড়িটা বিক্রি না করার। সেখানে তার মায়ের স্মৃতি জড়িয়ে ছিল, তার শৈশব কেটেছিল সেই বাড়িতে, তাই তিনি চাননি বাড়িটা বিক্রি হোক। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বাড়িতেই উঠব। এই ভাবনা থেকেই আমরা ধীরে ধীরে জিনিসপত্র সরাতে শুরু করলাম, আর ১ মাসের মধ্যেই পুরোপুরি সেই বাড়িতে চলে এলাম। শুরুতে যে কোনো নতুন বাড়িতেই একটু অচেনা লাগে, মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এটা খুবই স্বাভাবিক যে যখন কেউ নতুন কোনো জায়গায় যায় তখন সহজে খাপ খাইয়ে নেওয়াটা বেশ কঠিন হয়। সবকিছু অজানা মনে হয়, একঘেয়েও লাগে, কিন্তু ধীরে ধীরে সবকিছু সয়ে যায়। আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। আর এই এলাকাটা তেমন ঘনবসতিপূর্ণও ছিল না, সেখানে অনেক কম ভিড় থাকত। আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা এটা। তাহলে ভাবুন জায়গাটা কতটা নির্জন ছিল। দিনের বেলাতেও একা যেতে ভয় লাগত। আমাদের একটা বাধ্যবাধকতা ছিল যে আমরা ভাড়াও বাঁচাতে চাইতাম, আবার দাদির বাড়িও বিক্রি করতে চাইতাম না। তাই এখানে মন বসানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমাদের ঘরের জানলা দিয়ে সামনের কবরগুলো পরিষ্কার দেখা যেত। দিনের বেলায় দেখতে ভয় লাগত, আর রাতে তো ভয়টা আরো বেড়ে যেত। আমাদের পরিবারে আমরা ৩ ভাই, ১ বোন আর বাবা মা। সবাই আলাদা আলাদা ঘরে থাকতাম। আমাদের বয়স ১৪ থেকে ২০-এর ভেতরেই ছিল। আমি বাড়িতে সবচেয়ে ছোট। আমি নিজের জন্য যে ঘরটা পছন্দ করেছিলাম সেটা ছিল একেবারে কবরস্থানের গেটের সামনে। প্রায় যখন মরদেহ নিয়ে যাওয়া হতো আমি জানলা দিয়ে তাকিয়ে থাকতাম। এতে করে একটা খুব ভারী পরিবেশ তৈরি হতো সেখানে। প্রায় দিনই মরদেহ যেতে দেখা সহজ কোনো ব্যাপার না। তাই আমি আমার ঘরে খুব মোটা পর্দা লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমার চোখ সেদিকে না যায়। তবুও লাশ দাফন, বিভিন্ন রিচুয়ালের আওয়াজ ঘরের ভেতর আসত। এক রাতের ঘটনা। আমার মনে হয় তখন রাত ২টা বা ৩টা বাজে। আমি একটা মুভি দেখছিলাম। এখানে থাকার আরো একটা সমস্যা ছিল, আমরা যখন মুভি দেখতাম বা গান শুনতাম তখন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হতো। সবসময় মনের মধ্যে একটা খচখচানি লাগতো যে সামনেই কবরস্থান আর আমরা এখানে গান শুনছি, সিনেমা দেখছি, কিন্তু কিছু করার ছিল না। এসব উপেক্ষা করতেই হতো। যে রাত ২টা-৩টার দিকে মুভি দেখছিলাম, মনে হয় তখন আমার সেখানে ৩য় বা ৪র্থ দিন কাটাচ্ছিলাম। আমার দরজায় কেউ টোকা দিল।
প্রথমে আমি মুভিটা বন্ধ করে শোনার চেষ্টা করছিলাম যে আওয়াজটা কি টিভির ভেতর থেকে আসছে নাকি বাইরে থেকে। কিছুক্ষণ বিরতি দিয়ে বসে থাকলাম, ভাবলাম আওয়াজটা আবার আসে কিনা, যদি কেউ বাইরে থাকে তাহলে তো আবার টোকা দেবে, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। আমি আবার মুভিটা চালু করে দিলাম। কিছুক্ষণ পর আবারও টোকা দেওয়ার আওয়াজ এলো। এবার আওয়াজটা এতটাই স্পষ্ট ছিল যে আমি সেটাকে এড়িয়ে যেতে পারলাম না। আমি দ্রুত মুভিটা বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম এবং দেখতে পেলাম বাইরের হল ঘরটা পুরো ফাঁকা, সবাই নিজ নিজ ঘরে ছিল। আমি অনেকক্ষণ হলের মধ্যে হাঁটাহাঁটি করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। শেষে ক্লান্ত হয়ে নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম হয়তো আবার আওয়াজ আসতে পারে। এবার যখন মুভি চালু করলাম, হঠাৎ করেই অনেক জোরে একটা ধাক্কার শব্দ হলো। আমি এমনভাবে চমকে উঠলাম যে প্রায় লাফিয়ে উঠেছিলাম। তারপর দেখতে পেলাম আমার ভাইয়েরা দৌড়ে হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলো। তার মানে আমার ভাইয়েরাই আমাকে ভয় দেখাচ্ছিল। আমার নিঃশ্বাস স্বাভাবিক হলো। আমি ভেতর থেকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমি সবাইকে ডেকে বললাম, এটা কি ধরনের ছেলে মানুষই, আমি মা বাবার কাছে তোমাদের নামে নালিশ করব। সামনেই কবরস্থান, তার উপর তোমরা এমন করছো। সবাই আমাকে শান্ত করতে লাগলো, ক্ষমা চাইতে লাগলো আর বলল, মা বাবাকে বলিস না, অকারণে বকা দেবে। সেই রাতে আমি কিছুটা তিরিক্ষি মেজাজ নিয়ে শুয়ে পড়লাম। আমরা সবাই আরাম করে ঘুমালাম এবং সকালে উঠলাম। সবাই একসাথে মজা করে নাস্তা করলাম। দুপুরের সময় আম্মু রান্নাঘরে কাজ করছিলেন আর আমরা ভাই বোনেরা বাইরে বসে গল্প করছিলাম। হঠাৎ আম্মু রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে বললেন, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। আমরা সঙ্গে সঙ্গে উঠে সব দরজা বন্ধ করে দিলাম। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে? আম্মু বললেন, তিনি জানলার বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছেন আর সে রান্নাঘরের দিকে তাকিয়েছিল। এখানে বলে রাখা ভালো যে আমাদের রান্নাঘরের জানালাটা ছিল বাড়ির পেছনের দিকে, যেটা একটা খালি এলাকার দিকে খোলা ছিল। এটা ছিল দুপুরের ঘটনা, রাতের মতো নয় যে কেউ ভুল বুঝতে পারে। দুপুরে তখন কড়া রোদ। আর যদি আম্মু বলেন যে তিনি বাইরে কাউকে দেখেছেন, তাহলে অবশ্যই তিনি কাউকে দেখেছেন। আমরা আরও বিস্তারিত জানতে চাইলে আম্মু বলেন যে লোকটা একজন মধ্যবয়সী পুরুষ ছিল এবং সে রান্নাঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। বাড়ির সামনে কবরস্থান থাকায় সেখানে আফিমখোর আর চোরা কারবারিদের মতো অনেক মানুষের আনাগোনা ছিল। আমাদের মনে হলো হয়তো তাদেরই কেউ বাড়ির ভেতর ঢুকে পড়েছে। আমরা সবাই দ্রুত পুলিশে ফোন দিলাম। পুলিশ কিছুটা দেরিতে এসে পৌঁছল। তারা শুধু আমাদের বাড়ি তল্লাশি করেনি, বরং আশেপাশের এলাকাও খতিয়ে দেখছিল, এমনকি কবরস্থানেও গিয়েছিল, কিন্তু কোনো সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এক সন্ধ্যার ঘটনা। তখন নতুন নতুন মোবাইল ফোন বাজারে এসেছে। আমাদের বোন ছাদে গিয়েছিল, সম্ভবত তার কোনো বান্ধবীর সঙ্গে কথা বলছিল। কিছুক্ষণ পর সে দৌড়ে নিচে নেমে এলো। তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। সে বারবার বলছিল ছাদের ওপরে কেউ আছে। আমরা তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম, তুমি কাকে দেখেছ? তখন সে ঠিক সেই রকম চেহারার একজন মানুষের কথা বলল, যাকে আম্মু জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। ঠিক যেমনটা মা বর্ণনা দিয়েছিলেন। বোনের কথা শুনে মাও বারবার মাথা নেড়ে সায় দিচ্ছিলেন, হ্যাঁ, একদম এমনটাই ছিল। আমরা ভাইয়েরা সঙ্গে সঙ্গে টর্চ আর ব্যাট হাতে নিয়ে ছাদে ছুটলাম, কিন্তু ছাদটা ছিল পুরো ফাঁকা। আমরা চারদিকে তাকালাম, কিন্তু সেই লোকটিকে কোথাও দেখা গেল না। ডান বা বাম পাশে কোনো বাড়ি ছিল না, আর 20-30 ফুট উঁচু থেকে লাফ দিয়ে কোথাও যাওয়াও কারো পক্ষে সম্ভব নয়। তার লুকানোর মতো কোনো জায়গাও ছিল না, আর সে কোথাও পালিয়েও যেতে পারত না। আমরা বুঝতেই পারছিলাম না যে মা আর বোন আসলে কাকে দেখেছে, আর কেন একই চেহারার মানুষ বারবার তাদের চোখে পড়ছে। এরপর একই রকম একজন লোককে আমার ভাইও দেখেছিল। সে বাথরুমে গোসল করছিল, আর বাথরুমের জানালায় ওই লোকটা দাঁড়িয়ে ভেতর দিকে তাকিয়েছিল। ভাই যখন লোকটার চেহারার বর্ণনা দিল, আম্মু আর বোনও নিশ্চিত হলো যে তারা ঠিক এমনই একজন লোককে দেখেছিল। এখন তো আর 3 জন মানুষ মিলে মিথ্যা বলতে পারে না। এরপর আর সেই লোকটাকে দেখা যায়নি। কিন্তু তারপর আমাদের বাড়িতে যা শুরু হলো, তাতে আমরা ওই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলাম।
এরপর এমন অবস্থা হলো যে রাত হতেই এশার নামাজের সময় শেষ হওয়ার পর আমরা ভাইয়েরা আর আব্বু যখন ঘরে ঢুকতাম, তখন আমাদের বাড়ির বাইরে হঠাৎ করে বাচ্চাদের খেলা করার আওয়াজ আসতে শুরু করত। আমাদের বাড়ির বাইরে মানে গ্যারেজের এলাকা বা সামনের অংশে, অথচ আমাদের পুরো গলিতে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাচ্চার চিহ্নও ছিল না। গলিতে মোট 7-8টা বাড়ি, যার মধ্যে 3টি বাড়ির মালিক দেশ ছেড়ে বাইরে চলে গিয়েছিল। এক বাড়িতে কেবল এক বৃদ্ধ দম্পতি থাকতেন, আরেক বাড়িতে এক তরুণ দম্পতি ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। আর আমাদের বাড়ি থেকে এমন আওয়াজ আসতো যেন আমাদের বাড়িতে কত কত ছোট বাচ্চা খেলা করছে। এই ধরনের ঘটনা বাড়তে শুরু করলে আম্মু বললেন, আমার মনে হয় আমাদের এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। এখানে কোনো একটা অশুভ শক্তি আছে যা চায় না আমরা এখানে থাকি। আব্বু আম্মুকে বোঝানোর চেষ্টা করলেন, চিন্তা করো না, আমি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলবো, তিনি ছাত্রদের নিয়ে আসবেন, আমরা এখানে কোরআন খতমের আয়োজন করব, এতে এসব অশুভ শক্তি দূর হয়ে যায়। আমি শুনেছি যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেই ঘরে এসব জিনিস থাকতে পারে না। যা হোক, আব্বু জুম্মার দিন ইমাম সাহেবকে বলে দিলেন এবং তিনি ছাত্রদের নিয়ে আমাদের বাড়িতে আসার কথা দিলেন। খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। ছাত্ররা এলো, কোরআন পড়তে শুরু করলো। প্রায় 3-4 ঘন্টা ধরে সেখানে কোরআন তেলাওয়াত চলছিল। তারপর যখন খাবার পরিবেশন করা হলো, সবাই খেতে গিয়ে থুতু ফেলতে শুরু করলো। আমরা সবাই অবাক হয়ে গেলাম, এটা কি হলো? সবাই বলতে লাগলো, তরকারিতে এত বেশি লবণ যে একদম বিষের মতো লাগছে। অথচ আমরা এই খাবার আগেই টেস্ট করেছিলাম। তখন আমাদের কাছে একদমই স্বাভাবিক লেগেছিল, কিন্তু যখন আমরা তাদের দেওয়া তরকারিটা দেখলাম, সত্যি সেটা বিষের মতো লবণাক্ত হয়ে গিয়েছিল। আমি দ্রুত দৌড়ে হোটেলে গেলাম এবং সেখান থেকে খাবার কিনে এনে ওই নিরীহ ছাত্রদের দিলাম। তাদের খাইয়ে বিদায় করা হলো। এখন আমাদের বাড়ির সবার মধ্যে এটা নিয়ে আলোচনা চলছিল যে তরকারিতে এত লবণ কে মেশালো। ইমাম সাহেব যখন টাচ্ছিলেন, তখন তিনি আব্বুকে বলেছিলেন, এই বাড়িটা আমার খুব ভারী লাগছে। কোরআন তেলাওয়াত করার সময়ও আমার কাঁধে চাপ পড়ছিল, মনে হচ্ছিল এখানে অনেক শয়তানি শক্তির বাস। এরপর ইমাম সাহেব জানালেন, কখনো এসব কবরস্থানের সামনে বাড়ি কিনবেন না। আব্বু যখন বললেন এটা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, কেনা নয়, তখন ইমাম সাহেব আব্বুকে বললেন, আপনি যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যান। আমার মনে হয় না এত বড় বাড়িতে আপনারা শান্তিতে থাকতে পারবেন। আর যেভাবে খাবারে লবণ মেশানো হয়েছিল তাতে তারা তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। তারা যেই হোক না কেন, আমাদের তেলাওয়াত তাদের বেশ অসুবিধাই হয়েছে। তারা এতে রাগান্বিত হয়েছে। ইমাম সাহেবের কথা শোনার পর আমরা সবাই এ ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছিলাম এবং সিদ্ধান্ত নিচ্ছিলাম যে এই বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও একটা বাড়ি নেওয়া উচিত। কিছুদিন পরের এক রাতের ঘটনা। আমরা সবাই ঘুমিয়েছিলাম, সম্ভবত রাত 3টা বাজে। হঠাৎ এমন শব্দ হতে লাগলো যেন সব বাসনপত্র ভেঙে পড়ছে। পুরো ঘর বাসনপত্র পড়ার ঝিনঝিন আওয়াজে ভরে গেল। কাঁচের বাসনপত্র ছিল যেগুলো খুব বাজেভাবে পড়েছিল। আমরা সব ভাইয়েরা নিচে দৌড়ে গিয়ে দেখলাম যেখানে মায়ের ডিনার সেট রাখা ছিল সেই শোকেসটা কেউ অর্ধেক কাত করে দিয়েছে। এই কারণেই বাসনগুলো মাটিতে পড়েছিল। আমরা বুঝতেই পারছিলাম না শোকেসটা কিভাবে কাত হয়ে গেল। ওগুলো তো খুব ভারী শোকেস, 10 জন মিলেও সহজে সরাতে পারত না। কিন্তু যেভাবে এটা কাত হয়েছিল, মনে হচ্ছিল কেউ যেন মাঝপথে থামিয়ে দিয়েছে যাতে এটা পুরোপুরি মাটিতে না পড়ে। আমরা সবাই হতভম্ব হয়ে এই দৃশ্য দেখছিলাম। শুধু বাসনগুলোই স্লিপ করে নিচে পড়ে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? কে ছিল এখানে যে এমন করছিল? আম্মু চিৎকার করে কাঁদছিলেন, কারণ তার বিয়ের সময় পাওয়া বাসনগুলো ভেঙে যাচ্ছিল। ওগুলো খুব দামি বাসন ছিল। তার বিয়ের উপহার পাওয়া জিনিসগুলো তার জন্য অনেক মূল্যবান। আমরা একটা বাসনও বাঁচাতে পারিনি, একটা চামচ বা প্লেটও রক্ষা পাইনি। সব কিছু চুরমার হয়ে গিয়েছিল। আমাদের সারা রাত জেগে থাকতে হয়েছিল। আম্মু একটানা কাঁদছিলেন আর আব্বুকে বলছিলেন, তোমাকে তো আগেই বুঝিয়েছিলাম, এই বাড়ি থেকে চলে যাই, এই বাড়িটা ভালো না। আব্বু বেচারা আম্মুকে সান্ত্বনা দিচ্ছিলেন, আমরাও সান্ত্বনা দিচ্ছিলাম। কিন্তু আমাদের কাছে আর সান্ত্বনা দেওয়া ছাড়া কি বা করার ছিল? বাসন ভাঙার শোক তো শেষই হয়নি, এর মধ্যে বাইরে থেকে হঠাৎ একটা ধাক্কার শব্দ এলো।
বাইরে দৌড়ে গিয়ে দেখলাম পুরো শোকেসটা মাটিতে পড়ে চুরমার হয়ে গেছে, তার কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিন্তু পুরোনো দিনের শোকেসগুলো এত ভারী হতো, আর আমরা যখন এই শোকেসটা ঘরে নিয়ে এসেছিলাম তখন 10 জন লোক মিলে উঠিয়েছিলাম। তারপরও আধা ফুটের বেশি তুলতে পারেনি, অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে এনেছিলাম। এখন এত ভারী একটা জিনিস প্রথমে অর্ধেক কাত করে দাঁড় করানো, তারপর সেটাকে তুলে মাটিতে আছাড় দেওয়া, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। সকাল হতেই আমরা আবার নতুন বাড়ির খোঁজ শুরু করে দিলাম। আমরা চাইছিলাম আপাতত কোনো একটা ভাড়ার বাড়ি নিয়ে নিতে, কারণ এই বাড়িটা বিক্রির জন্য বারবার গ্রাহকদের দেখাতে হতো। প্রায় প্রতিদিনই কেউ না কেউ বাড়ি দেখতে আসতো। তাই আমরা চাইছিলাম এই বাড়ির যতটা সম্ভব কাছাকাছি অন্য একটা বাড়ি নিতে। কিন্তু ভাড়া বাড়ি পাওয়াও তো সহজ কাজ না। একটা বাড়ি খুঁজে পেতে কমপক্ষে 10-15 দিন সময় লেগেই যায়। অথচ সেই বাড়িতে আমাদের এক একটা রাত কাটানোই দুর্বিষহ হয়ে উঠেছিল। এক রাতের ঘটনা, তখন রাত 10টা বা 11টা বাজে। আমি আমার ঘরে ঢুকতেই বাথরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল ভেতরে ঝর্ণা চালু আছে। আমি দরজা খুলতে গেলাম, কিন্তু দেখতে পেলাম ভেতর থেকে তালা দেওয়া। বেশিরভাগ সময় আমার ভাইয়েরা আমার ঘরের বাথরুম ব্যবহার করত, তাই ভাবলাম হয়তো ওদেরই কেউ হবে। আমি ঘরের সোফায় বসে একটা বই পড়তে শুরু করলাম। ঠিক তখনই আমার ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। আমি জিজ্ঞেস করলাম, কে? তখন আমার ভাই ভেতরে ঢুকলো। ও আমার সেই ভাই ছিল যাকে আমি ভেতরে গোসল করছে বলে ভাবছিলাম। আমি একবার ওর দিকে তাকালাম, আবার বাথরুমের দরজার দিকে। আমার এই ভাই প্রায়ই আমার বাথরুমে গোসল করত, ও ছাড়া আর কেউ আসতো না। আমি ওকে জিজ্ঞেস করলাম, বাকিরা কোথায়? ও বলল, ওরা তো ঘুমোচ্ছে। অথচ বাথরুমের ভেতর থেকে তখনও গোসল করার আওয়াজ আসছিল। আমি ভাইকে চুপ থাকতে ইশারা করলাম আর কাছে ডেকে বললাম, দেখ বাথরুমের ভেতর থেকে কেমন আওয়াজ আসছে। আমরা দুজনই বাথরুমের দরজার কাছে চলে এলাম। কান পেতে শুনছিলাম। ভেতর থেকে এমন আওয়াজ আসছিল যেন কেউ গোসল করতে করতে গুনগুন করে গান গাইছে। আমরা দরজায় টোকা দিয়ে ডাকলাম, তখন গুনগুন করার আওয়াজটা বন্ধ হয়ে গেল। কিন্তু ঝর্ণা তখনও চলছিল। দ্বিতীয়বার ডাকতেই মনে হলো যেন ভেতর থেকে কেউ দরজার ছিটকিনি খুলছে। ছিটকিনি খোলার আওয়াজও আমরা শুনলাম। ছিটকিনি খুলে গিয়েছিল, কিন্তু তারপরও আমরা দুজন সাহস করে দরজা খুলে ভেতরে কে আছে তা দেখতে পারছিলাম না। আমরা একটু পিছিয়ে দাঁড়ালাম। বেশ কিছুটা দূর থেকে জিজ্ঞেস করলাম, ভেতরে কে? যেই থাকো তাড়াতাড়ি বলো, নইলে কিন্তু ভালো হবে না। বাইরে বেরিয়ে আসো, আমাদের হাতে বন্দুক আছে। আমরা একটু বেশি ভয় পেয়েছিলাম, তাই যা মুখে আসছিল তাই বলছিলাম। ভাবছিলাম আমরা যাদের বন্দুকের ভয় দেখাচ্ছি তারা আসলে কে। তখন হঠাৎ করে বাথরুমের দরজাটা খুলে গেল। ভেতরে গরম পানি ব্যবহার করা হয়েছে, তাই অনেক বাষ্প বাইরে বেরিয়ে আসছিল। প্রথমে তো চোখে পড়ল না ভেতরে কে আছে। বাষ্প একটু কমে এলে আমরা ভেতরে ঢুকলাম এবং দেখলাম পুরো বাথরুম ফাঁকা। আপনারাই বলুন, আমরা কিভাবে এই ঘটনাকে অগ্রাহ্য করতে পারি যে বাথরুমের দরজাটা নিজে থেকেই তালাবদ্ধ হয়ে গিয়েছিল? ভেতর থেকে গুনগুন করার আওয়াজই বা কিভাবে আসছিল? তারপরে এই দরজার ছিটকিনি নিজে নিজে কিভাবে খুলে গেল? আর সবচেয়ে বড় কথা, এই দরজাটাই বা নিজে নিজে কিভাবে খুলে গেল? আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সোজা আব্বু আম্মুর রুমে গিয়ে ঢুকলাম। আমাদের এক মুহূর্তের জন্য একা একা থাকার সাহস হচ্ছিল না। বোন তো আগে আব্বু আম্মুর ঘরে চলে গিয়েছিল। আমরা পরের দিন থেকে বাড়ি খোঁজার কাজ আরো দ্রুত গতিতে শুরু করলাম। একটা ভাড়া বাড়িও পেয়ে গেলাম। আমরা অ্যাডভান্সের টাকাটাও দিয়ে দিলাম, কিন্তু বাড়ির মালিক 2 দিন সময় চাইলেন সবকিছু চূড়ান্ত করতে। এখন আমরা তাকে কি বা বলবো? আমাদের হাতে তো একেবারেই সময় ছিল না। কিন্তু বাড়ির মালিকের জেদ, তিনি 2 দিন পরেই চাবি দেবেন। সুতরাং আরো 2 দিন আমাদের সেখানে থাকতে হবে।
আমরা সবাই ঠিক করলাম যে এবার থেকে সবাই এক ঘরেই ঘুমাবো। আলাদা আলাদা ঘুমানো ঝুঁকিপূর্ণ। আর আমরা সেই ঘরটাই বেছে নিয়েছিলাম যেখানে এখন পর্যন্ত কোনো ধরনের ভুতুড়ে ঘটনা ঘটেনি। আমরা ঘুমানোর জন্য শুতে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘরের আলমারির ভেতর থেকে হঠাৎ করে ঠক ঠক করে আওয়াজ আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন ভেতর কেউ আছে যে নড়াচড়া করছে, আর তার নড়াচড়ায় আলমারিটাও কাঁপছে। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না এটা কি হচ্ছে। আমরা চুপচাপ শুধু সেই আলমারিটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করেই আলমারির দরজাটা সজোরে খুলে গেল, আর তার ভেতরে রাখা সব বিছানাপত্র মাটিতে পড়ে গেল। আর একটা কালো রঙের বেড়াল সেখান থেকে বেরিয়ে দৌড়ে বাইরে চলে গেল। আমরা এত কাছে থেকে এমন অলৌকিক জিনিস প্রথমবার দেখছিলাম। জিনের গল্প তো অনেক শুনেছি, কিন্তু এমন ঘটনা যা সরাসরি চোখের সামনে ঘটেছিল সেটা ছিল অবিশ্বাস্য। সেই রাতটাও আমরা জেগে কাটিয়েছিলাম। আম্মু দোয়া পড়ছিলেন, বোনও পড়ছিল, আমরাও মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। সকাল হতেই আমরা তাড়াতাড়ি বাড়ির মালিকের কাছে গিয়ে আমাদের সব সমস্যার কথা খুলে বললাম। তিনি ভালো মানুষ ছিলেন, আমাদের অবস্থা বুঝতে পেরেছিলেন। তিনি সেই মুহূর্তে আমাদের চাবি দিয়ে দিলেন, আর আমরা আমাদের সব জিনিসপত্র সরিয়ে নিলাম। কিছুদিন পরে আমরা যাদের কাছে ওই বাড়িটা বিক্রি করেছিলাম তাদের বলেছিলাম যে এখানে কিছু সমস্যা আছে, যদি আপনারা সামলাতে পারেন তবেই বাড়িটা কিনবেন। কারণ আমরা কাউকে ঠকাতে চাইনি। যে আমাদের কাছ থেকে বাড়িটা কিনেছিল সে আমেরিকা থেকে এসেছিল। সে এসব জিনভূতের ব্যাপারে বিশ্বাস করত না। আমাদের কথায় সে হাসছিল, বলছিল আপনারা এসব কি জিনভূতের গল্প শোনাচ্ছেন। সে বাড়িটা নিল, তার স্ত্রীও সঙ্গে ছিল। কিন্তু প্রায় এক সপ্তাহ পর সে আমাদের কাছে এসে বলল, আপনারা একদম ঠিক বলেছিলেন, আমি বাড়িটা বন্ধ করে আবার আমেরিকা ফিরে যাচ্ছি। এই চাবিগুলো আপনারা রাখুন, আর বাড়িটা বিক্রি করার দায়িত্ব এখন আপনাদের। সে আমাদের এটা বলেনি যে তার সঙ্গে কি হয়েছিল, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম সে যেহেতু এক সপ্তাহের মধ্যেই পালিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে অনেক ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমরা পরে সেই চাবিগুলো একজন দালালের কাছে দিয়ে দিয়েছিলাম, আর আমরা নিজেরা অন্য কোথাও চলে গিয়েছিলাম। শেষ খবর অনুযায়ী ওই বাড়িটা এখনো বন্ধ। আমি সেটার একটা ছবিও তুলেছিলাম, যা আপনারা চাইলে আমি দিতে পারি। কিন্তু সত্যি বলতে ওটা শয়তানের আস্তানা ছিল, আর আমরা যদি সময় মতো ওখান থেকে বেরিয়ে না আসতাম তাহলে হয়তো আমাদের কোনো না কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এই ছিল মাহবুব ভাইয়ের ঘটনা। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। প্রবাস জীবন মানেই তো একরাশ সংগ্রাম আর ত্যাগের গল্প, তাই না? 1000 মাইল দূরে পরিবার পরিজন ছেড়ে একটা নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেন প্রবাসীরা। কিন্তু সেই স্বপ্নের আবরণে যদি লুকিয়ে থাকে কোনো ভয়ঙ্কর বাস্তবতা, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। আজকের ঘটনাটা ঠিক তেমনি এক অভিজ্ঞতার। ঘটনাটি যিনি শেয়ার করেছেন তার নাম জুবায়ের। তার সাথে আমার পরিচয়টা খুব অদ্ভুতভাবে। আমার ভার্সিটির এক বড় ভাইয়ের বন্ধু তিনি। চাকরির সুবাদে দুজনেই এখন ওমানে থাকেন। গত ঈদে তিনি যখন দেশে এসেছিলেন তার সাথে দেখা করতে গিয়েছিলাম চট্টগ্রামের এক রেস্টুরেন্টে। সেখানেই তার সাথে এসেছিলেন তার এক সহকর্মী বন্ধু, আমাদের আজকের কথক জুবায়ের ভাই। তিনি বেশ শান্ত, সৌম্য আর কিছুটা চুপচাপ স্বভাবের মানুষ। কথায় কথায় যখন ভূতের প্রসঙ্গ উঠে আসলো, আমার সেই বড় ভাই হঠাৎ জুবায়ের ভাইকে বললেন, দোস্ত, তোর ওমানের ওই বাড়ির ঘটনাটা বল, ওর চেয়ে ভালো শ্রোতা আর পাবি না। এই কথা শোনার পর জুবায়ের ভাইয়ের চেহারাটা মুহূর্তের মধ্যে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি প্রথমে বলতেই চাচ্ছিলেন না, বারবার বলছিলেন, বাদ দে ভাই, ওসব কথা আর মনে করতে চাই না। বাচ্চারা তখন অনেক ছোট ছিল, ওদের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। তার এই অনাগ্রহ দেখে আমি আর জোর করিনি।
কিন্তু কিছুক্ষণ নীরবতার পর তিনি নিজেই বলা শুরু করলেন। যখন তিনি ঘটনাটা বলছিলেন, আমি তার চোখে মুখে একটা পরিবারের কর্তার অসহায়ত্ব আর ভয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একটা নতুন দেশে নিজের স্ত্রী আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে কতটা অসহায় আর আতঙ্কিত অবস্থায় তাকে দিন কাটাতে হয়েছে তা তার প্রতিটি কথায় ফুটে উঠেছিল। ঘটনায় যাবার আগে ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। চলুন এবার জুবায়ের ভাইয়ের মুখ থেকে শোনা যাক ওমানের সেই বাড়িতে কাটানো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু রাতের কথা। বলছেন জুবায়ের ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম জুবায়ের। আমার দেশের বাড়ি বাংলাদেশে, কিন্তু বর্তমানে আমি ওমানে থাকি। আমার নিজের সাথে ঘটা এবং আমার জানা বেশ কিছু ঘটনার মাঝে আজকে একটা ঘটনা শেয়ার করছি। আজকের এই ঘটনাটি আমার সঙ্গেই ঘটেছিল। ঘটনাটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমি এর আগে কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি, কিন্তু সেবার যা হয়েছিল তা এতটাই মারাত্মক ছিল যে আমার জীবনে এর চেয়ে মারাত্মক কিছুই আর কখনো ঘটেনি। আমি আমার পরিবার নিয়ে কিছুদিন আগেই ওমানে স্থায়ীভাবে চলে আসি। এর আগেও আমি ওমানে অনেক দিন কাটিয়েছি, মাঝে দেশে ফিরে যাই এবং সেখানে আমার বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়। আমি প্রায় আসতাম দেশে। প্রায় 7-8 বছর পর আমি আবার ওমানে ফিরে এলাম, কিন্তু এবার আমার পুরো পরিবার নিয়ে। এখানে সরকার নির্ধারিত ফ্রি হোল্ড এলাকায় আমি বাড়ি কিনবো ভাবি, কিন্তু এখানে বাড়ির দামও অনেক বেশি ছিল। তাই আমার চাকরির কেন্দ্র থেকে বেশ দূরে একটা বাড়ি ভাড়া নিলাম। বাড়িটা দেখতে যথেষ্টই ভালো ছিল, তবে খুব সাধারণ মানের। এমন খারাপও ছিল না যে থাকা যাবে না, আবার এত ভালোও ছিল না যে দেখে মন ভরে যাবে। আমি ভাবলাম আপাতত এখানেই থাকি, ধীরে ধীরে যদি নতুন কোনো ভালো বাড়ি খুঁজে পাই তখন সেখানে চলে যাব। কিছু জিনিসপত্র আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম এবং বাকিটা ওখান থেকে কিনে নিয়েছিলাম। আর কিছু আসবাবপত্র ছিল যা ওই বাড়িতে আগে থেকেই পড়েছিল। মনে হচ্ছিল আগের ভাড়াটিয়ারা খুব অদ্ভুত পরিস্থিতিতে এখান থেকে পালিয়ে গিয়েছে। তারা কেবল দরকারি জিনিসগুলো নিয়ে গিয়েছিল, কিন্তু বাকি সবকিছু এখানে ফেলে রেখেছিল। আমি আমার বাড়িওয়ালাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। শুধু বললেন, আপনি আপনার থাকা নিয়ে ভাবুন। আগে এখানে কে থাকতো, কেন থাকতো বা কেন জিনিসপত্র রেখে গেছে এসব নিয়ে বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই। আপনার কি হবে এসব জেনে? একে তো বাড়ি ভাড়া দিচ্ছি, আবার কৈফিয়তও দিতে হবে নাকি? আমাদের বাড়িওয়ালা বেশ রাগী স্বভাবের মানুষ ছিল, তাই আমি তার সঙ্গে বেশি কথা বলাটা ঠিক মনে করলাম না। আমার স্ত্রী আর বাচ্চারাও বাড়িটা একদমই পছন্দ করছিল না। তাছাড়া এক একজন এক এক সমস্যা নিয়ে আমার কাছে আসছিল। কেউ আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে দেখাতো, আব্বু দেখো এই ট্যাপ কাজ করে না, ফ্ল্যাশও কাজ করে না। আবার কেউ দেয়াল দেখিয়ে বলতো, দেখো আব্বু এখানে একটা গর্ত আছে। আমার স্ত্রী আমাকে রান্নাঘর দেখিয়ে বলেছিলেন, দেখো আলমারিগুলো কি পরিমাণ নোংরা। আমি সবাইকে এমনভাবে আশ্বস্ত করেছিলাম যেন এটা আমার নিজেরই বাড়ি। যাই হোক, যেমনটা বলছিলাম, সেখানে অনেক আসবাবপত্র আগে থেকে ছিল। এছাড়া যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমরা কিনে এনেছিলাম। রাতের খাবার আমরা বাইরে থেকে অর্ডার করে নিয়েছিলাম। আমরা একসাথেই খাওয়া দাওয়া শেষ করলাম আর তারপর সবাই ঘুমিয়ে পড়লাম। আমার বড় মেয়ের বয়স তখন 7 বছর, তার জন্য আলাদা একটা ঘর ছিল, আর আমার বাকি 2 ছোট ছেলে অন্য একটি ঘরে ঘুমাচ্ছিল। রাতে ঠিক কোন সময় হবে জানি না, আমার হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। মনে হলো যেন কোনো স্বপ্ন থেকে জেগে উঠলাম। আমি চারদিকে তাকালাম, আমার স্ত্রী অঘরে ঘুমাচ্ছিল। আমি মনোযোগ দিয়ে চারদিকে দেখতে লাগলাম, ভাবছিলাম স্বপ্নে কি আমার সাথে কিছু হলো? আমি কেন জেগে উঠলাম? ঠিক তখনই আমার চোখ পড়ল জানলার দিকে। আমি দেখতে পেলাম সেখানে একটা আলোর বলের মতো কিছু একটা ভাসছে, আর সেটা ধোঁয়ার মতো তুলছিল। প্রথমে আমি অনেকক্ষণ ধরে চোখ কচলালাম। আমি যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু 2-3 বার চোখ খোলার পরেও যখন দৃশ্যটা আমার সামনেই থেকে গেল, তখন বুঝলাম এটা কোনো বিভ্রম নয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই এটা মিলিয়ে গেল। আমার মনে হলো হয়তো আমি ঘুমের ঘোরে কিছু দেখেছি, চোখের ভুলও হতে পারে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকেও
আর কিছু দেখতে পেলাম না। চিন্তা বাদ দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে। আজ তাদের স্কুলের প্রথম দিন, তাই আমরা সবাই খুব সকালে উঠে পড়লাম। আমার স্ত্রী নাস্তা তৈরি করছিলেন আর আমি বাচ্চাদের তৈরি করছিলাম। সঙ্গে সঙ্গে নিজে অফিসের জন্য প্রস্তুত হচ্ছিলাম। যেহেতু বাসনের তাকগুলো অনেক উঁচুতে রাখা ছিল এবং আমার বাচ্চারা ছোট ছিল, তাই আমি আমার ছোট 2 বাচ্চার জন্য একটা ছোট্ট স্ট্যান্ড কিনে নিয়েছিলাম, যাতে তারা সেটার উপর দাঁড়িয়ে ব্রাশ করতে পারে। একটা বাচ্চা ওয়াশরুমে দাঁড়িয়ে ব্রাশ করছিল আর অন্যজন ভেতর থেকে বেরিয়ে আসছিল। আমি তোয়ালে দিয়ে তার মুখ মুছে দিচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ ওয়াশরুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার বিকট শব্দ হলো। আমি দৌড়ে গিয়ে দেখলাম আমার বাচ্চাটা মাটিতে পড়ে আছে আর স্ট্যান্ডটা উল্টে গেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে তুলে নিলাম। সে কাঁদতে কাঁদতে বলছিল কেউ একজন স্ট্যান্ডটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না সে আসলে কি বলতে চাইছে। আমি তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ভেতরে নিয়ে এলাম এবং বিছানায় শুইয়ে দিলাম। ওর পায়ে বেশ ভালো ব্যথা লেগেছিল আর কনুইয়ের হাড়েও সামান্য আঘাত পেয়েছিল। ও ব্যথায় কাঁদছিল। আমার স্ত্রীও ছুটে এসেছিলেন। আমরা ওকে একটা পেইন কিলার খাইয়ে দিলাম। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়ল। স্বাভাবিকভাবেই ওকে আর স্কুলে পাঠানো গেল না। আমরা বাকি 2 বাচ্চাকে রেডি করলাম। আমি ওদের স্কুলে পৌঁছে দিতে গেলাম আর আমার স্ত্রী ও ছোট বাচ্চাটার সাথে বাড়িতেই থেকে গেল। বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে আমি সেখান থেকে সরাসরি অফিস চলে গেলাম। অফিসে প্রথম দিন ছিল, তাই অনেক ব্যস্ততা ছিল। আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার স্ত্রীকে একটা ফোনও করতে পারিনি। আমি বাচ্চাদের স্কুল থেকে বাড়ি ফেরার জন্য স্কুল বাসের ব্যবস্থা করে দিয়েছিলাম, তাই স্কুল ছুটির পর তাদের নিয়ে আসার ব্যাপারে আমি একদমই চিন্তিত ছিলাম না। স্ত্রীর ফোন না আসায় আমি বুঝলাম বাচ্চারা নিরাপদে বাড়ি পৌঁছে গেছে। সারাদিন এত ব্যস্ত ছিলাম যে যখন ঘড়ির দিকে তাকালাম তখন রাত 9টা বাজে। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় ধরে কাজ করছিলাম। আমি চেয়েছিলাম কাজটা ভালোভাবে শিখে নিতে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। কারণ আমরা সবাই জানি বাইরের দেশের কাজের পরিবেশ অত্যন্ত পেশাদার টাইপের। যদি আপনি পরিশ্রমী হন তবেই এখানে সফল হতে পারবেন, না হলে খুব তাড়াতাড়ি পিছিয়ে পড়তে হবে। রাত 9টা বাজতেই আমার স্ত্রীর ফোন এলো। তিনি জিজ্ঞেস করলেন, আজ তোমার প্রথম দিন, আর প্রথম দিনই এত দেরি করলে হবে? আমি বাড়ি ফেরার পথে বাজার থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম। বাড়ি পৌঁছে আমরা সবাই মিলে খেতে বসলাম। আমি আমার সেই বাচ্চাটার খোঁজ নিলাম যে সকালে আঘাত পেয়েছিল। সে বলল, বাবা, কেউ আমাকে ধাক্কা দিয়েছিল, তাই আমি পড়ে গিয়েছিলাম। আমি বললাম, বাবা, এমন কথা বলো না, এটা খারাপ শোনায়। ওয়াশরুমের মেঝেতে পানি থাকে, তুমি পিছলে গিয়েছিলে, এখানে অন্য কারো কোনো দোষ নেই বাবা। সে বলল, না বাবা, আমি সত্যি বলছি, আমি আয়নাতেও হালকাভাবে দেখেছিলাম। আমি চাইছিলাম না যে ও অন্য বাচ্চাদের সামনে এমন কথা বলল। আমরা সবে মাত্র নতুন বাড়িতে এসেছি, এমন কথা শুনলে সবাই ভয় পেয়ে যাবে। আমি ওর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করলাম। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন এসব বাদ দাও। কাল তোমাকে স্কুলে যেতে হবে, তুমি রেডি হয়ে নাও, তাই তুমিও প্রস্তুতি নাও। আমার বাচ্চাটাও চুপ হয়ে গেল। ও বুঝতে পেরেছিল যে আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না, কিন্তু আমি নিজেও বুঝতে পারছিলাম যে এই বাড়িটাতে কিছু একটা গড়বড় আছে। কারণ রাতে আমি যে অদ্ভুত আলোটা দেখেছিলাম সেটা তখনও আমার মাথা থেকে যাচ্ছিল না। রাত তখন প্রায় 11টা বা 11:30 হবে। বাচ্চারা নিজেদের ঘরে চলে গিয়েছিল। আমি আর আমার স্ত্রী কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর আমি ওয়াশরুমে গেলাম। আমি যখন হাত মুখ ধুচ্ছিলাম তখন বাইরে থেকে আমার স্ত্রীর চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়ে বাইরে এসে দেখলাম আমার স্ত্রীর হাত আলমারির দরজার মধ্যে আটকে গেছে। তিনি মরিয়া হয়ে আলমারিটা খোলার চেষ্টা করছিলেন, কিন্তু হাতটা বের করতে পারছিলেন না। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম এবং এক ছটকায় আলমারির দরজাটা খুললাম। ততক্ষণে আমার স্ত্রীর হাতটা ফুলে লাল হয়ে গেছে। আমি তাকে বললাম, তুমি এভাবে হাতটা কিভাবে আটকে ফেললে? তিনি খুব রেগে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মনে করো আমি ইচ্ছে করে হাত আটকে রেখেছি? ইচ্ছে করে কেউ নিজেকে আঘাত করে? তারপর তিনি যা বললেন তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তিনি বললেন, আমি তো আমার কাপড় আলমারিতে রাখছিলাম। কাপড় রাখার সময় আমার হাতটা আলমারির এক কোণে ছিল। হঠাৎ করেই কেউ এত জোরে দরজাটা বন্ধ করে দিল যে আমার হাত ভেতরেই আটকে গেল।
এসব শুনে আমি বিচলিত হয়ে পড়লাম। আমি আমার স্ত্রীর হাতে প্রাথমিক চিকিৎসা দিলাম, ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলাম। তারপর আমরা ঘুমের প্রস্তুতি নিলাম। সারাদিন এত কাজ করার পরও ঘুম আসছিল না। না কিছু ভাবছিলাম। আমি ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়লাম জানি না। আমি রেগুলার ফজরের নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু সেদিন অ্যালার্ম বাজার আগেই আমার চোখ খুলে গেল। আমি ঘড়ির দিকে তাকালাম, ভাবলাম হয়তো অ্যালার্মের শব্দেই ঘুম ভেঙেছে, কিন্তু দেখলাম ফজরের সময় হতে এখন অনেক দেরি, অ্যালার্মও বাজেনি। আমি অবাক হলাম, আগের দিনের মতো আজও কেন অসময়ে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ পরই আমি বুঝতে পারলাম কেন আমার ঘুম ভেঙেছিল। নিচতলা থেকে এমন শব্দ আসছিল যেন কোনো বাচ্চা ফুটবল খেলছে। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি এই শব্দ শুনছি। রাত ৩টের সময় কে ফুটবল খেলবে? তারপর মনে হলো আমাদের কোনো ছেলে ঘুম থেকে উঠে পড়েনি তো আবার। আমি আমার স্ত্রীর দিকে তাকালাম। তিনি গভীরভাবে ঘুমাচ্ছিলেন। তাকে জাগানো ঠিক মনে হলো না। আমি ভাবলাম উপর থেকে একটু ঝুঁকে দেখি নিচে কে খেলছে। উপর দিকে নিচের দিকে ঝুঁকে দেখলাম ফুটবলটা সেখানে পড়ে আছে এবং সেটা দেয়ালে লেগে বারবার ফিরে আসছিল। কিন্তু যে বলটা মারছিল সে আমার দৃষ্টির আড়ালে ছিল, অর্থাৎ আমি তাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। আমি একটু উঁচু গলায় বললাম, নিচে কে আছো? আমি আমার ৩ সন্তানের নাম ধরে ডাকলাম, কিন্তু নিচ থেকে কেউ কোনো উত্তর দিল না। যদিও ফুটবল খেলাটা চলতেই থাকলো। এটা আমার জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল। আমার বাচ্চারা আমার কথা শুনবে না আর এমন অভদ্রতা করবে, এটা অসম্ভব ছিল। তাছাড়া ওরা রাতের বেলা এভাবে খেলবে, এটাও সম্ভব ছিল না। কিন্তু যেহেতু শব্দ আসছিল, আমি আর কি ভাবতে পারতাম। আমি আমার ঘরে ফিরে এলাম এবং আমার স্ত্রীকে জাগালাম। আমার স্ত্রী এত গভীর ঘুমে থাকতেন যে যদি কখনো তাকে হঠাৎ করে জাগাতে হয়, তার মনে হয় যেন তার উপর কেউ হামলা করেছে। সেই রাতেও ঠিক তাই হলো। আমি তাকে জাগানো মাত্রই তিনি ভয়ে আঁতকে উঠে আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কেউ এসেছে? কেউ কি বাড়িতে ঢুকেছে? আমি বললাম, না, কেউ আসেনি, একটু শান্ত হও। নিচ থেকে শব্দ আসছে। আমি একা যেতে ভয় পাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও সঙ্গে নিয়ে যাই। তখন আমার স্ত্রীর রক্তচাপ যেন বেড়ে যেতে লাগলো। আমি তাকে বিস্তারিত বললাম যে নিচে কেউ ফুটবল খেলছে। এই কথা শুনে তার রক্তচাপ কিছুটা স্বাভাবিক হলো। এরপর আমি তার হাত ধরে তাকে বাইরে নিয়ে এলাম। সেই সময় তিনি আমার হাত ধরে আমাকে ভেতরের দিকে টানছিলেন। ফুটবল খেলার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল নিচে ২-৩ জন বাচ্চা আছে, কারণ মাঝে মাঝে তাদের ফিস ফিস করার শব্দও শোনা যাচ্ছিল। যেমনটা সাধারণত বাচ্চারা খেলতে খেলতে একে অপরের সাথে কথা বলে। আমি আমার স্ত্রীকে প্রায় টেনে হিঁচড়েই নিয়ে চললাম এবং প্রথমেই আমাদের বাচ্চাদের ঘরের দরজা পরীক্ষা করলাম। মেয়ের ঘরের দরজাও বন্ধ ছিল, ছেলেদের ঘরের দরজাও বন্ধ ছিল। আমি ছেলেদের ঘরের দরজা খুললাম। তারা দুজনেই গভীর ঘুমে মগ্ন ছিল। মেয়ের ঘরেও দেখলাম সেও ঘুমাচ্ছে। এখন আমাদের অবস্থা খারাপ হতে শুরু করলো। যদি আমাদের বাচ্চারা ঘুমিয়ে থাকে, তাহলে নিচে কারা খেলছে? ভয়ে আমার আর আমার স্ত্রীর শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। আমরা মনে মনে দোয়া দুরূদ পড়তে লাগলাম, কিন্তু নিচে গিয়ে দেখার সাহস আমাদের কারোরই হচ্ছিল না। আমরা ভাবছিলাম নিচে যাবো কি যাব না। ঠিক তখনই হঠাৎ একটা ফুটবল এসে আমার স্ত্রীর মাথায় লাগলো। আমরা এতটাই ভয় পেয়ে গেলাম যে দৌড়ে নিজেদের ঘরে চলে গেলাম এবং দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আমাদের দুজনেরই শ্বাস ঘন হয়ে আসছিল আর আমরা আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নিচে থেকে ফুটবল খেলার শব্দ আসা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ফিস ফিস করার শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছিল যেন কোনো বাচ্চার বল কোথাও চলে গেলে তারা যেমন নিজেদের মধ্যে বলে, তুই যা নিয়ে আয়, আর অন্যজন বলে, না তুই যা। এখন সত্যি এমন শব্দ হচ্ছিল। নাকি আমরা ভয়ে নিজেরাই মনে মনে এই গল্প বানিয়ে নিয়েছিলাম তা জানি না, কিন্তু শব্দ যে আসছিল তাতে কোনো সন্দেহ নেই। আমি শুনেছি, আমার স্ত্রীও শুনেছে, আর সেগুলো বাচ্চাদের মতোই কণ্ঠস্বর ছিল, যেন ২-৩ জন বাচ্চা নিচে বসে আছে। পুরো রাতটা আমাদের জেগেই কাটলো। যখন ফজরের নামাজের সময় হলো, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়লাম।
ধীরে ধীরে আলো ফুটতে শুরু করলো এবং সকাল হয়ে গেল। আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে সকাল হওয়ার পরেও নিচে নামতে ভয় লাগছিল। যাই হোক, আমার স্ত্রী সাহস করে বাচ্চাদের ঘরে গিয়ে তাদের জাগালেন। আমি তাকে বলেছিলাম বাচ্চাদের এই ব্যাপারে কিছু না বলতে। বাচ্চারা উঠে নিজেদের তৈরি করতে লাগলো। আর আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করছিলেন আমি একা এখানে কিভাবে থাকবো, আমার তো ভয় লাগবে। আসলে আমার স্ত্রীর কথাটা মোটেও অযৌক্তিক ছিল না। তবে আমি এর একটা উপায় বের করলাম। আমার এক বন্ধু ছিল যে আমার অফিসের সহকর্মীও, সে ওমানেই থাকতো। দীর্ঘ সময় এখানে থাকায় অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয় আমার বন্ধুর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। আমি তাকে ফোন করে বললাম, ভাই, আজ আমার স্ত্রী খুব একা একা ফিল করছে, যদি তোমার স্ত্রী বাড়িতে থাকে তাহলে আমি ওকে তার কাছে রেখে আসি, রাতে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো। আমি আসল ঘটনাটা তাকে বলতে চাইনি। আমার বন্ধু বলল, হ্যাঁ অবশ্যই রেখে যা, কোনো সমস্যা নেই। আমার বন্ধুর বাচ্চারাও সেই একই স্কুলে পড়তো যেখানে আমার বাচ্চারা পড়তো, তাই এটা সুবিধাজনক ছিল যে আমার বন্ধুর স্ত্রী যখন স্কুল থেকে বাচ্চাদের আনতে যাবে তখন আমাদের ছেলে মেয়েদেরও সঙ্গে নিয়ে আসবে। আমি এইভাবে নিশ্চিন্ত ছিলাম যে রাতে ছেলে মেয়েদেরও বন্ধুর বাড়ি থেকে নিয়ে যাব। কিন্তু সঙ্গে সঙ্গেই আমি ভাবছিলাম আমরা ওই বাড়িতে কিভাবে থাকব। ওখানে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে ছেলে মেয়েদের জীবনের ঝুঁকি ছিল, আমার নিজেরও ঝুঁকি ছিল। আমি জানতাম না ওখানে যে জিন ছিল সে ভালো ছিল নাকি খারাপ। যাই হোক, রাতে যখন আমি আমার বন্ধুর বাড়িতে পৌঁছলাম আমার স্ত্রী আর ছেলে মেয়েদের আনতে, তখন সে বলল, ভাই ভেতরে এসো, আজকে রাতের খাবার আমাদের সঙ্গেই খেয়ে যাও। আমি বারণ করলাম না। সবাই একসাথে বসে খাবার খেতে শুরু করলাম। খেতে খেতে আমার বন্ধু আর তার স্ত্রীকে সব কথা খুলে বললাম। তার আগে আমি বাচ্চাদের অন্য ঘরে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম যাতে ওদের সামনে এসব আলোচনা না হয়। যখন আমার বন্ধু পুরো ঘটনাটা শুনল সে বলল, হ্যাঁ ভাই, ব্যাপারটা তো সত্যিই গুরুতর, তোদের সাথে এত কিছু হচ্ছে, তাহলে তোরা ওখানে থাকবি কিভাবে? আমি বললাম, হ্যাঁ ভাই, আমিও বুঝতে পারছি না এত তাড়াতাড়ি আমরা কিভাবে বাড়ি বদলাবো। নতুন বাড়ি পাওয়া তো সহজ ব্যাপার না, আর ওই বাড়িওয়ালাটাও খুব ধূর্ত, সে আমাদের অগ্রিম টাকাও ফেরত দেবে না। কিন্তু এখন টাকা পয়সার ব্যাপার না, আমাদের একটা নিরাপদ বাড়ি চাই। আমি আমার পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে চাই। এভাবে তো রাতের ঘুম হারাম হয়ে যাবে আর জীবনটাও ঝুঁকির মধ্যে পড়বে। যদি বাচ্চাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তাদের সামলানো কঠিন হয়ে যাবে। আমার বন্ধু আমাকে বলছিল, চাইলে তোরা আজ রাত এখানেই থেকে যা। আমি বললাম, না বন্ধু, আজ রাতটা ওখানেই থাকবো, তারপর কাল সকালে ভাববো কি করা যায়। আমি ঠিক করে ফেলেছিলাম পরদিন অফিস থেকে ছুটি নেব যাতে অন্য কোনো বাড়ি খুঁজে বের করতে পারি এবং এই সমস্যার একটা সমাধান করতে পারি। আমরা রাত প্রায় 10টার দিকে বাড়ি ফিরে এলাম, কিন্তু যা দেখলাম তা অবিশ্বাস্য। আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, বাড়ির সব ঘরের আলো জ্বলছিল। আমি পর্দার ফাঁক দিয়ে ছায়া দেখতে পেলাম, আর সেই ছায়াগুলো ছিল বাচ্চাদের। মনে হচ্ছিল যেন এটা কোনো বাড়ি নয়, একটা স্কুল। প্রতিটি জানালা আলোকিত ছিল, আর সব জানালার পর্দার ফাঁক দিয়ে যেন কেউ ছোটাছুটি করছে। ছায়াগুলো ছিল বাচ্চাদের মতো, অর্থাৎ কোনো বড় মানুষের ছায়াই দেখা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে আমার স্ত্রী চিৎকার করে উঠল, বাচ্চারাও ভয় কাঁপতে লাগলো। আমার নিজের খুব ভয় লাগছিল, ভেতরে ঢোকার সাহস কার হবে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দিলাম। পুলিশ যখন এসে পৌঁছালো তখনও বাড়ির আলো জ্বলছিল, কিন্তু ছায়াগুলো আর দেখা যাচ্ছিল না। পুলিশ ভেতরে ঢুকে সব জায়গায় তল্লাশি করলো, কিন্তু ভেতরে একটাও বাচ্চা খুঁজে পেল না। আমাদের আর সেই বাড়িতে থাকার সাহস ছিল না। আমি বাড়িটা তালাবন্ধ করে আমার বন্ধুর বাড়িতে ফিরে গেলাম। আমরা সেই রাতটা বন্ধুর বাসায় কাটালাম এবং পরদিনই বন্ধুর সাহায্যে একটা নতুন বাড়ি ভাড়া নিয়ে নিলাম। আমার এতে অনেক আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু জীবনের ক্ষতির কাছে অর্থের ক্ষতি কিছুই না। ওই বাড়িটা সত্যিই অনেক ভয়ঙ্কর ছিল। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জীবনে আগে কখনো হয়নি। আমি বুঝতে পারিনি ওখানে কি জিনের বাচ্চারা থাকতো নাকি তারা অন্য কোনো অশুভ শক্তি ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছি। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওই বাড়িতে একটা বন্ধ ঘর ছিল। সেই বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে প্রায়ই আলো আসতে দেখা যেত। এই ঘটনাগুলো ঘটার পর
আমার প্রথম দিনের একটা কথা মনে পড়ল। আমি যখন প্রথমবার ওই বাড়িতে এসেছিলাম তখন এক মহিলাকে ওই বন্ধ করে যেতে দেখেছিলাম। যেহেতু সেটা আমার প্রথম দিন ছিল তাই আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখেছি, কিন্তু আমি সত্যিই ওই মহিলাকে দেখেছিলাম। পরে যখন এসব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো তখনই আমার মনে হলো আমি সেদিন সত্যিই হয়তো তাকে দেখেছিলাম। আমি ভেবেছিলাম ওই ঘর হয়তো আলাদাভাবে ভাড়া দেয়, কিন্তু পুলিশ এসে চেক করার পর বুঝলাম না, ওই ঘর অনেকদিন যাবৎ বন্ধ আর সেখানে নানা প্রকার নকশা আঁকা ছিল। এত কিছু না হলে তো আমি তাকে আমার চোখের ভ্রম বলেই মনে করেছিলাম। আল্লাহ ভালো জানেন সেখানে কি জিনের পরিবার ছিল নাকি অন্য কোনো অশুভ শক্তি। কিন্তু আল্লাহর কাছে আমি আজও কৃতজ্ঞ যে আমরা কেউ কোনো গুরুতর আঘাত না পেয়েই সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছি। আমার যত ভাই বোন এখন এমন কোনো বিপদে আছেন, আল্লাহ তাআলা তাদের দ্রুত সেখান থেকে মুক্তি দিন আর সবাইকে নিজের সুরক্ষায় রাখুন, আমিন। এই ছিল জুবায়ের ভাইয়ের ঘটনা। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। বিদায়। আমি অস্ট্রেলিয়া আসার আগে আমার ফ্যামিলির সাথে সাভারে থাকতাম। তখন আমার বয়স ছিল প্রায় 16-17। আমরা সবাই একসাথে একটা বাড়িতে থাকতাম। পরিবার বড় ছিল তাই মাঝে মধ্যে বাড়ি বদলাতে হতো। কখনো বাড়ির মালিক বাসা খালি করতে বলতো, আবার কখনো আমাদের নিজেদের কোনো বাধ্যবাধকতা এসে পড়তো। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এভাবেই চলতে থাকতো আমাদের জীবনের চক্র। এই নিয়ে আমার আর আম্মুর মধ্যে প্রায় তর্ক হতো। আম্মু সবসময় বলতেন বাড়ির পরিবেশ মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। যদি বাড়ি বরকতময় হয় তাহলে সে তার বাসিন্দাদের জীবনও বরকতময় করে তোলে আর জীবন সহজ হয়ে আসে। আর যদি বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে তবে মানুষ সেখানে রিজিকের জন্যও মরিয়া হয়ে ওঠে, কাজকর্মের বরকত চলে যায়, মন মেজাজ খিটখিটে থাকে। আমি এসব শুনে জবাব দিতাম, আম্মু এটা কিভাবে সম্ভব যে ঘর বরকতময় হলে কেউ ধনী হবে আর ঘর অপয়া হলে কেউ দুর্ভাগ্যবান হবে? কার ভাগ্যে বরকত আসবে আর কার ভাগ্যে দুঃখ, এটা তো আমরা বা ইট পাথরের দালান ঠিক করতে পারে না। আমি এক হাদিসের কথা শুনেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি দুর্ভাগ্য বলে কিছু থাকতো তাহলে সেটা 3 জিনিসের ভেতর থাকতো, স্ত্রী, বাহন আর ঘর। তারপর তিনি বলেছেন আসলে এসব জিনিসে দুর্ভাগ্য হয় না, সবকিছু আল্লাহর দোয়া তকদিরে। আমি সেই কথাটাই ধরে বলতাম, মানুষের ভাগ্য মানুষই গড়ে আল্লাহর দেওয়া তৌফিক আর চেষ্টা দিয়ে। আম্মুও তার অবস্থানে অনড় থাকতেন আর বলতেন, তুমি বুঝবে না, কিছু ঘরে সত্যি কিছু জিনিস থাকে সেখানে কষ্ট এসে লেগে থাকে। আমাদের তর্কের কোনো ফয়সালা হতো না, দুজনেই নিজের জায়গায় অটল থাকতাম। আমি বিশ্বাস করতাম সুখ পাওয়ার জন্য মানুষকে পরিশ্রম আর ঝুঁকি নিতে হয়। ঘর দোষী নয়, ভাগ্যও নয়, কাজটাই আসল। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন আমরা যে বাড়িটাতে ছিলাম সেই বাড়ির মালিক নোটিশ দিল। বাধ্য হয়ে আমাদের সেই বাড়িও ছাড়তে হলো। আমরা দ্রুত একটা নতুন বাড়ির ব্যবস্থা করলাম। এটাও সাভারেই ছিল। বাড়িটা দেখতে একদম সাধারণ সাদামাটা, দেয়ালগুলো ফ্যাকাশে, দরজাগুলো পুরনো, তাতে লোহার পুরনো লক। প্রথম দিনেই বুঝলাম কিছু একটা যেন ঠিকঠাক নেই, কিন্তু আমরা ভাবলাম নতুন জায়গা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তারপর আমাদের সাথে কি কি ঘটলো সেগুলো এখন আমি বলা শুরু করব। প্রথম দিন থেকে আমাদের জীবনের সমস্যা আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন আমাদের উপর কালো মেঘ নেমে এসেছে। সবচেয়ে বড় ধাক্কাটা ছিল আমাদের ব্যবসার জায়গা নিয়ে। রংপুরে আমাদের বিশাল একটা বিল্ডিং ছিল, সময়ের সাথে যার মূল্য দাঁড়িয়েছিল প্রায় 1 কোটি টাকা। সে বিল্ডিং এর পেছনে কিছু মাফিয়া টাইপ লোক লেগে গেল। তারা এসে বিল্ডিংটা দখল করে নিল, কাগজপত্র পর্যন্ত বদলে ফেললো। আমরা যেন চোখ কপালে তুললাম, এত বড় জায়গা, আমাদের নিচের বিল্ডিং কিভাবে দখল হয়ে গেল? কোর্ট কাচারি, পুলিশ কেস, সাক্ষী সাবুত, এসবের কথা এখানে বিস্তারিত বলবো না, শুধু এটাই বলি সে বিল্ডিং আমাদের হাত থেকে চলে গেল। আমরা রাস্তায় এসে পড়লাম। বুকের ভেতরটা শুনশান হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন আমাদের হক আমাদের থেকেই কেড়ে নিল।
আমাদের আর কিছুই রইল না হাতে। আমাদের পড়াশোনা ছিল না বললেই চলে, কোনো বড় কাজও হয়নি। বাড়ির লোকজন আগে মজা করে বলতো, আমাদের তো বিল্ডিং আছে, আমাদের কি দরকার কাজ করার। সেই কথা যেন বুমেরাং হয়ে ফিরে এলো। খারাপ সময় বলতে যা বোঝায়, আমরা তার তলানিটা দেখেছিলাম তখন। সকালের দিকে উঠে মনে হতো, কি বিক্রি করব আজ, ঘরের কোন বাসনটার দাম একটু ভালো হবে। এক এক দিন এক একটা হাঁড়ি, পাতিল, থালা, চামচ, এমনকি পুরনো কাপড়ও। এলাকার ভাঙারির দোকানের লোকেরাও আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। তার এমন বিশ্বাস জন্মেছিল যে আমরা আজও কিছু একটা দেব। আর সত্যি আমরা দিতামও। প্রতিদিন আমাদের বাড়িতে 2-3 কিলো আলু রান্না হতো। সস্তা বলে সেটাই রান্না করা যেত। আমরা এত আলু খেয়েছি যে মুখে জিভ বলে আর কিছুই ছিল না। আম্মু প্রতিদিন বলতো, দেখো, যেদিন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকেই এই অশান্তি শুরু। আমি বলতাম, আমাদের বিল্ডিং দখল হয়েছে, এজন্যই খারাপ সময়, বাড়ির সাথে এটার সম্পর্ক কি? তবু পরিস্থিতি সামলানোর কোনো নাম নিচ্ছিল না। প্রতি রাতেই নতুন চিন্তা, প্রতি সকালে নতুন দুশ্চিন্তা। আমরা 3 ভাই কাজ করতাম, ছোটখাটো চাকরি, প্রত্যেকে প্রায় 2000 টাকা করে পেতাম। 3 জন মিলে মাসে মোট 6000। বাড়ি ভাড়া ছিল 5000 টাকা। ভাবতে পারেন ভাই, হাতে থাকে মাত্র 1000। তাতে কিভাবে ঘর চলে? এই টানাপোড়েনের মধ্যে একদিন খারাপ খবর এলো, বড় বোনের ডিভোর্স হয়ে গেছে। সে এবার এই বাড়িতে এসে থাকবে। আমরা তো আগেই টানাপোড়েনে ছিলাম, এবার বোঝা আরো বাড়ল। তবু বোন তো, তাকে নিয়ে আসতেই হলো। বাড়ির ভেতর হাহাকার, মায়ের চোখ ভেজা। আমরা 3 ভাই চুপচাপ, কিচ্ছু বলার নেই। আমাদের অবস্থা এমন ছিল যে আগে গাড়ি ছাড়া কোথাও যেতাম না, মোটর সাইকেলও চালাতে পারতাম না। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ যে আগে আমাদের জীবনটা ভালোই কাটছিল। এখন অবস্থা এমন যে আমরা হেঁটে হেঁটে যেতাম। আমি যে মোবাইল কোম্পানিতে মার্কেটিং এর কাজ পেয়েছিলাম, হয়তো আমি পুরো সাভারের একমাত্র মার্কেটিং বয় ছিলাম যে পায়ে হেঁটেই মার্কেটিং করত। প্রতিদিন 6-7 কিলোমিটার হাঁটতে হতো। আমার কাছে ময়লা একটা চামড়ার জুতো ছিল, গরমে পায়ের সাথে এমন ভাবে লেগে যেত যে চলা মুশকিল। পায়ের তালু জ্বালা করত, গোড়ালি কেটে যেত। বিশ্বাস করুন, মনে হতো এই জীবনটা যদি শেষ হয়ে যেত। 16-17 বছরের মাথায় এত বড় টেনশন, যেটার সাথে আমাদের কোনো অভ্যাস ছিল না। আমি ছিলাম খুব সেন্সিটিভ। পরিবারের মানুষদের সামনে কাঁদতাম না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়তাম। আম্মু তখনও একই কথা বলতো, এই ঘরটা বদলে ফেলো, এই ঘরটা ভারী লাগছে, এখানে নেগেটিভ কিছু আছে। আমি বলতাম, এখন তো আমাদের কাছে বিষ খাওয়ার টাকাও নেই, ঘর কিভাবে বদলাবো? আমরা যে 1 মাসের ভাড়া অ্যাডভান্স টাকা দিয়েছিলাম, বাড়িওয়ালা বলল 1 মাসে ভাড়া না দিতে পারলে সেটা থেকে অ্যাডজাস্ট করবে। তারপরও 1 মাসের মাথায় বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিল, কারণ আমরা নিয়মিত ভাড়া দিচ্ছিলাম না। গ্রোসারির দোকান থেকে মাসের চাল ডাল নিতাম বাকিতে। প্রথমবার নতুন বাড়িতে এসে যখন বাজার করলাম, তখন লজ্জায় পুরনো দোকান বদলে ফেললাম। ভেবেছিলাম নতুন দোকানদারকে কিছুদিন পরে দেব। আমি জানি এটা ভালো কাজ নয়, আমি এই কাজকে প্রমোট করতেও চাই না, কিন্তু পরিস্থিতি বুঝিয়ে বলতে হচ্ছে কিভাবে দিন কেটেছে। এর ভেতরে সময় গড়িয়ে গেল। নোটিশের 1 মাস শেষ হচ্ছিল। তারপর আমরা কোথায় যাব কোনো ধারণা নেই। মাথা ঘুরে যেত, রাত জেগে থাকতাম, ভোরে ঘুম ভাঙত। তারপরও মনে হতো আজ আরেকটা যুদ্ধ শুরু। একদিন বাজার করতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম। পা এতটাই ব্যথা করছিল যে দাঁড়ানোও কঠিন। মনে হলো একটু বসি। পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলাম, চুপচাপ বসে রইলাম। হঠাৎ মনে হলো জীবনের সব হিসাব মাথার ভেতর ঘুরতে শুরু করেছে। আমাদের জীবনটা আসলে কি ছিল, কি হলো, কেন হলো? ভাবতে ভাবতে চোখে পানি এসে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। তখন ভাবিনি আশেপাশে থাকা মানুষ কি ভাববে। কিছুক্ষণ পর কয়েকজন আমার কাছে এসে বলল, ভাই কি হয়েছে, কেন কাঁদছ? আমার কাছে কোনো জবাব ছিল না। চোখের পানি মুছতে মুছতে মাথা নিচু করে বসে থাকলাম। ঠিক তখনই একজন ব্যক্তি আমার পাশে এসে বসলেন আর বললেন, বাবা কি ব্যাপার, তুমি কেন এভাবে কাঁদছ? আমি চোখ তুলে দেখলাম
একেবারে সাধারণ চেহারা, কুর্তা পাজামা পরা, কাপড়ে তেলের দাগ, যেন কোনো গ্যারেজে কাজ করে। তার হাতে একটা ময়লা শপিং ব্যাগ। সেটা খুলে ভেতরে কিছু খুঁজছিল। আমি ব্যাগের দিকে তাকিয়ে দেখলাম পুরনো নোংরা জিনিস, নষ্ট মোবাইলের ব্যাটারি, ভাঙা কেসিং, ইলেকট্রনিক্স স্ক্র্যাপ। সে আবার বলল, বাবা আমার কাছে এসে বসো, বলো তো তোমার কি সমস্যা। আমি বললাম, আঙ্কেল কিছু না, হঠাৎ করেই কাঁদতে ইচ্ছে করছিল। সে ব্যাগ রেখে চোখ রেখে শান্ত গলায় বলল, আমি বুঝি তোমার অবস্থা কেমন বাবা। তার কথায় আমি অবাক। উনি বললেন, তোমার আম্মুও ঠিক বলে, কিছু কিছু বাড়ি থাকে যেখানে খারাপ কিছু থাকে। যদিও তুমি তোমার জায়গায় ঠিকই আছো, মানুষের ভাগ্যে যদি পরীক্ষার লেখা থাকে তখন সে এমন বাড়িতে এসে পড়ে। আমি হতবাক হয়ে গেলাম, চিন্তায় পড়লাম, এই মানুষটা কিভাবে জানে যে আমার আর আম্মুর মধ্যে এই নিয়ে ঝগড়া হয়। তারপর উনি বললেন, তোমাকে একটা কথা বলি, তুমি যদি এটা করো তোমার অবস্থা আগের থেকে ভালো হবে। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল বলুন। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, দরুদ ইব্রাহিম পড়ো। যত বেশি পড়বে, যত নিয়মিত পড়বে, তত তাড়াতাড়ি আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেবে। আমি মনে মনে বললাম, এই লোকটা কি কোনো আলেম নাকি? এখনই বুঝি টাকা চাইবে। কিন্তু উনি যেটা করলেন সেটা দেখে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। উনি ব্যাগ থেকে একটা প্লাস্টিকের মোবাইল কভার বের করে আমার হাতে দিলেন। তারপর ব্যাগটা গুছিয়ে মুখটা বেঁধে রাখলেন। আমি ভাবলাম, এখন বুঝি টাকার কথা তুলবে, কিন্তু সে উঠেই দাঁড়ালো। আমার চোখ পড়লো কভারের দিকে। অবাক হয়ে দেখলাম, এ তো আমার মোবাইলের মডেলের কভার। মনে হলো, এ লোকটা কিভাবে জানলো আমি কোন মডেল ইউজ করি। ভেতরে ভেতরে এক অদ্ভুত শিহরণ হলো। আমি ভাবলাম, লোকটা গরিব, সাহায্য হিসেবে 10-20 টাকা দিই। আমি চারপাশ তাকিয়ে তাকে খুঁজতে গেলাম। কয়েক কদম দূরে ছিলাম, হঠাৎ দেখি লোকটা আর নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমাদের পাশের বেঞ্চেই একজন ভাই বসেছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ওই আঙ্কেলকে দেখেছেন? উনি চমকে উঠে বললেন, ভাই আমি তো কাউকে দেখিনি তোমার পাশে বসে থাকতে, তুমি তো একা বসে কাঁদছিলে। আমার কাশি উঠল। আমি তখনই দরুদ ইব্রাহিম পড়া শুরু করলাম। বড় বড় করে বারবার করে পড়লাম। কতবার পড়েছি গুনে বলতে পারবো না। বাড়ি ফিরে একটা অদ্ভুত শান্তি টের পেলাম। সেদিন সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি আজও আল্লাহ রহমত বলেই মানি। বাড়ির এক আত্মীয় এলেন। কথা বলতে বলতে আম্মুর হাতে কিছু টাকা দিয়ে গেলেন। টাকা খুব বেশি না, প্রায় 20-25 হাজার টাকা। সেটা তখন আমাদের কাছে 25 লাখের কম মনে হয়নি। আম্মু বলল, এখনই বাড়িটা বদলে ফেলো, আমরা এখানে আর থাকতে পারবো না। আমিও রোজকার এই দুশ্চিন্তা থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আম্মুর সাথে ঝগড়া না করে ব্যাগ গোছালাম, নতুন বাড়ি খুঁজতে বেরিয়ে পড়লাম। সবচেয়ে বড় সমস্যা হলো, নতুন বাড়িটাও একই পুরনো মহল্লায় পেলাম। ওখানকার সবাই আমাদের চিনত। তারা আমাদের ভালো সময় দেখেছে, গাড়ি, হাসি খুশি। এখন যখন আমাদের নতুন অবস্থায় দেখলো, মুখে আফসোসের কথা বলতো, আহা কি অবস্থায় পড়েছে। কিন্তু আমাদের পেছনে মজা করতো, ঠাট্টা করতো। আমরা আগের বাড়ি থেকে সমাজ বলতে যা বুঝি সেটুকুই নিয়ে এলাম। 2-3টা মানুষের সহানুভূতি, আর বাকিটা নিঃশব্দ দূরত্ব। আমাদের সব বিছানা, ফার্নিচার, অনেক কিছু আগেই বিক্রি হয়ে গেছে। নতুন বাড়িতে এসে কিভাবে শুরু করব, কিভাবে ভাড়া দেব, কিভাবে খাবো, কোনো আইডিয়া ছিল না। শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম। আগের বাড়ির দোকানদারের কাছে আমরা বড়সড় বাকিতে ছিলাম, তাই রাতারাতি সেখান থেকে সরে এসেছিলাম, যেন তারা আমাদের আর ধরতে না পারে। এখানে এসে একটা পুরনো পরিচিত দোকানদারকে পেলাম। আমরা ঠিক করলাম পুরো মাসের গ্রোসারি তার দোকান থেকেই নেব, ধীরে ধীরে পরিশোধ করব। কিছুদিন পরে যখন দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম মাথা নিচু করে, যেন চোখে চোখ না পড়ে, দোকানদার ডাক দিল, বাবা একটু আসো। আমার মনে হলো এবার বুঝি লজ্জায় ফেলবে। দোকানে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, বাবা কি হয়েছে, অনেকদিন ধরে আসো না, কারণ কি? আমি বিড়বিড় করে বললাম, আগে আপনার বিলটা পরিশোধ করে নেই, তারপর আবার জিনিস নেব। তিনি বললেন, আরে তোমার বিল তো পে হয়ে গেছে। আমি আবারও অবাক, কি বলছেন, কে দিল? তিনি শান্তভাবে বললেন, তোমার বড় ভাই দিছে, কাল আসছিল, সব বিল ক্লিয়ার করে দিছে। বাড়ি ফিরে ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি কি দোকানের বিল দিয়েছ? ভাই মাথা নাড়ালো, না তো। আমরা ভেবেছিলাম হয়তো দোকানদারের ভুল, কিন্তু তারপর থেকে এক অদ্ভুত
ধারাবাহিকতা শুরু হলো। দুধওয়ালাকে টাকা দিতে গেলে বলল, গতকাল তোমার আম্মু টাকা দিয়ে দিয়েছে। মুরগিওয়ালা বলল, তোমরা তো বিল পরিশোধ করে দিয়েছ। সবজি বিক্রেতা একই কথা বলল। এইসব কথা শুনে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। আবার দরুদ পড়তাম। যেদিন থেকে নতুন বাড়িতে এসেছি মনে হচ্ছিল বাড়িতে একটা প্রশান্তি নেমে এসেছে। শান্ত ভাব, ধীর স্থিরতা। আমরা 3 ভাই কাজ করে যা পেতাম খরচের পরেও কিছু না কিছু সেভিংস হতে লাগলো। ছোটখাটো ফার্নিচার কিনে আনতে পারলাম। ঘরে আবার একটা ঘরোয়া আমেজ ফিরল। আগে লোকজন আমাদের থেকে মোবাইল কিনতো না, এখন দেখে মনে হতো বিনা কারণে 5টা করে মোবাইল কিনে নিচ্ছে। কোম্পানির টার্গেট পূরণ হতে থাকতে তারা আমাকে বোনাস দেওয়া শুরু করলো। ভাগ্য যেন উল্টে গেল। আম্মু মাঝে মাঝেই বলতো, দেখো নামাজের সময় হলে মনে হয় বাড়িতে কেউ এসে দাঁড়িয়েছে। কারো অদৃশ্য হাত রান্না করে শব্দ করে, কেউ যেন জায়নামাজ বিছিয়ে রাখছে। আমি জিজ্ঞেস করতাম, তুমি কিভাবে বোঝো? আম্মু বলতো, অভিজ্ঞতা, অনুভব। একদিন এমন ঘটনা ঘটলো যা দেখে আমিও থমকে গেলাম। আম্মু আগেও বারবার বলছিল, যেখানেই ঢুকবে জোরে সালাম দেবে, বাড়িতে কেউ থাকুক বা না থাকুক। একদিন দুপুরে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। দরজা খুলে ঢুকেই জোরে বললাম, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে সোজা সামনে থেকে পরিষ্কার জবাব এলো, ওয়ালাইকুম সালাম। আমি কণ্ঠস্বর চিনলাম, এটা আম্মুরই গলা। ভাবলাম আম্মু ঘরেই আছে। আমি সোজা সেই ঘরে ঢুকে পড়লাম। দেখলাম ঘর সম্পূর্ণ খালি, কেউ নেই। এর কিছুক্ষণ পর আম্মু আর তার বোন শপিং থেকে ফিরলেন। তাদের দেখে আমি কাঁপা কণ্ঠে বললাম, আম্মু, আমি একটু আগে তোমার কণ্ঠ শুনেছি। মা বললেন, বাবা ঘাবড়াস না, এরা আমাদের সঙ্গেই থাকে। আল্লাহর ভালো সৃষ্টি, এরা আমাদের ক্ষতি করে না, বরং উপকারী করে। রাতে শুয়ে থাকলে মাঝে মাঝে বাইরে থেকে বাচ্চাদের হাসি খেলার শব্দ আসতো। প্রথম প্রথম আমরা ভয় পেতাম, কিন্তু যখন বুঝলাম এরা আমাদের জন্য ক্ষতি নয় বরং বরকত নিয়ে আসছে, তখন এইসব শব্দ আর ভয় দেখাতে পারত না। ধীরে ধীরে আমরা তাদের উপস্থিতিকে মেনে নিতে শিখলাম। কারো পায়ের হালকা শব্দ, থালা বাসনের টুংটাং, দরজার এক চিলতে কটকট শব্দ, এসবকে আমরা স্বাভাবিক ভেবে নিতে লাগলাম। 1 বছর কেটে গেল। এই 1 বছরে আমাদের জীবনে অনেক টাকা ফিরে এলো। মহল্লার লোকেরা আমাদের উন্নতি দেখে অবাক। কেউ কেউ মুগ্ধ, কেউ ঈর্ষান্বিত, কেউ আবার গোপনে গসিপ করত। বিলগুলো নিজে নিজেই মিটে যেত। আমরা নিজেরাও ঠিক করলাম এবার থেকে বিল আমরা নিজেরাই দেব। দোকানদারের কাছে টাকা নিয়ে গেলে তিনি হাসি মুখে বলতেন, আপনাদের বিল তো হয়ে গেছে। আমরা লজ্জিত এসে ফিরে আসতাম। ভেতরে ভেতরে কৃতজ্ঞতায় মাথা নুইয়ে দিতাম। এমন সময় আমার এক বন্ধু অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওকে দেখে আমারও মনটা নড়ে উঠল। ভাবলাম আমিও যদি বাইরে গিয়ে নতুন করে শুরু করতে পারতাম। আমি খরচ জিজ্ঞেস করলাম। সে বলল প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাগবে। স্টেটমেন্ট লাগবে, টিউশন ফি লাগবে, পাসপোর্ট, ভিসা প্রসেসিং, পুলিশের ফিসও আছে। আমি বাড়ির লোকদের বললাম। তারা বলল, ঠিক আছে তুমি যাও, তোমার ইচ্ছে যদি ভালো হয়। কিন্তু প্রশ্ন হলো, টাকা কোথা থেকে আসবে? আমরা 3 ভাই মিলে যে জমানো ছিল তা লাখ লাখ নয়, অল্প অল্প। বারবার একই প্রশ্ন, বাকি টাকা? ঠিক 1 সপ্তাহ পর হঠাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা হলো। বলেন তো ভাই, আমি ভয় পেলাম কিনা। ব্যাংকে গেলাম টাকা তুলতে। আগেও 1-2 বার চেক বাতিল হয়েছিল, কারণ আমি ঠিক পরিমাণ জানতাম না, অ্যাকাউন্টে কত আছে বুঝতাম না। এবার কাউন্টারের সামনে দাঁড়িয়ে বললাম, ভাই আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কনফার্ম করেন। আমি চেকে নাম লিখছি, তারিখ দিচ্ছি, অপেক্ষা করছি। ক্যাশিয়ার মাথা তুলে বলল, আপনার অ্যাকাউন্টে 10,18,000 টাকা আছে। আমি হতবাক হয়ে বললাম, কি বললেন? কার অ্যাকাউন্ট? আমি আবার আমার নাম বললাম, চেক আর নাম্বার দেখালাম। বললাম, স্টেটমেন্ট প্রিন্ট করে দেন। সে স্টেটমেন্ট প্রিন্ট করে দিল। আমার চোখের সামনে যেন তারা ঘুরে বেড়াতে লাগলো। টাকা কোথা থেকে এলো বুঝতে পারছিলাম না। প্রথমে ভাবলাম চুপচাপ থাকি, কিন্তু পরে মনে হলো এটা যদি অবৈধ কোথাও থেকে আসে, কেউ ভুল করে পাঠিয়ে দেয়, তাহলে বিপদ হবে। ম্যানেজারের কাছে গেলাম, বললাম, স্যার এই টাকা কোত্থেকে এসছে? তিনি কম্পিউটার চেক করে বললেন, বিদেশ থেকে এসেছে। আমি বললাম, কে পাঠিয়েছে? তিনি পেশাদার ভঙ্গিতে বললেন, দুঃখিত, আমরা সেই তথ্য দিতে পারি না। আমি স্টেটমেন্ট হাতে নিয়ে বাড়ি এলাম। সবাই খুব খুশি হলো। আম্মু মাথা নেড়ে বলল, দেখছো না, আমি কতদিন ধরে বলছি কিছু ঘর সত্যিই বরকতময় হয়। অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেল। আমি সিডনিতে চলে এলাম। এখানেই বিয়ে হলো, এখানেই আমার বাচ্চারা হলো। আমরা যে পাড়ায় আগে থাকতাম
সে এলাকায় একসময় একটা ছোট্ট বাড়ি কিনে ফেললাম। আম্মু, ভাই, বোন, ভাবি সবাই এখনো সেই বাড়িতেই থাকে। মাঝে মাঝে ফোনে কথা হলে আম্মু আগের মতোই বলে, ঘরটা ভালো, এখানে শান্তি আছে, এখানে নামাজ পড়লে মন ভরে যায়। আমি ফোনের ওপাশে নীরব হয়ে যাই। ভাবি, সংসারের যে টানাপোড়েন থেকে আমরা বেরিয়ে এসেছি তার পেছনে কি ছিল? আল্লাহর রহমত তো ছিলই, অত সেই অদৃশ্য সত্তাদের কোনো দোয়াও কাজে লেগেছে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমার কিছু যায় আসে না, কারণ আমি যা বললাম সবে আমার জীবনে ঘটেছে। সেই পার্কের বেঞ্চ, সেই কর্তা পরা মানুষ, তার হাতে থাকা ভাঙা ব্যাটারি, ভাঙা কেসিং, আর হঠাৎ উধাও হয়ে যাওয়া, সবই আজও আমার চোখে ভাসে। মোবাইল কভারটা বহুদিন রেখেছিলাম, তাতে আঁচড় পড়েছিল, প্লাস্টিকটা সস্তা ছিল, তবু সেটার মূল্য ছিল অনেক। আমি বহুবার আম্মুকে বলেছি, তুমি কি মনে করো লোকটা মানুষ ছিল না অন্য কিছু? আম্মু হাসতো, বলতো সে যাই হোক আমাদের ভালো করেছে। বাড়িতে যে অদৃশ্য বাচ্চাদের দৌড়ঝাঁপ, সন্ধ্যার আজান নামাজের আগে যে অদৃশ্য ব্যস্ততা, উনুনে হাড়ির ঢাকনা টুং করে ওঠা, সব ছোট ছোট ব্যাপার আজও আমাদের কাছে রহস্য। কিন্তু আমরা ভয় পাই না, আমরা বরকত দেখি, শুকরিয়া আদায় করি। পাড়ার লোকজনের কথাও পাল্টে গেল। যারা আগে পিছনে নিন্দা করত তারা এখন সামনে এসে সালাম দেয়, খোঁজ খবর নেয়। আমরা দোকানদারদের কাছে ক্যাশে বিল দিই। আগের মহল্লার যারা আমাদের কাছে টাকা পাওনা ছিল তাদের বিল আমরা ডাবল ট্রিপল করে শোধ করেছি। মনে করেছি যেদিন হাতে কিছু ছিল না, যেদিন লজ্জা ছিল সবচেয়ে বড় বোঝা, সেদিন যে মানুষগুলো আমাদের অপমান করেনি, আমাদের ভর্ৎসনা করেনি, তাদের প্রাপ্যটুকু আমরা যেন খুশি হয়ে দিয়ে যেতে পারি। কাজের জায়গায়ও একই ব্যাপার। কোম্পানির মিটিংয়ে বসে যখন টার্গেটের কথা ওঠে, আমি মনে মনে ভাবি দরুদ ইব্রাহিম। এখনো যখন কোনো চাপ আসে, প্রবাসের একাকিত্ব গলা চেপে ধরে, রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, জানলার ফাঁক দিয়ে দূরের শহরের আলো চোখে পড়ে, তখন আমি জায়নামাজে বসে পড়ি। সেই পুরনো সময়, সেই গরম রাস্তা, সেই ময়লা জুতো, সেই বেঞ্চ, সব মনে পড়ে। আল্লাহর দরবারে মাথা নত করে বলি, তুমি যেভাবে লিখেছ সেভাবেই হয়েছে। তুমি বরকত দিলে বরকত, পরীক্ষা দিলে ধৈর্য। আমি ঘটনাটা বললাম যেন কেউ যদি এমন কঠিন সময়ের মধ্যে থাকে, তবে তার জিহ্বায় জিকির, হাতে কাজ, মনে ধৈর্য থাকা উচিত। আম্মু আজও আগের মতোই সহজ সরল। সে যখন ফোনে বলে নামাজের আগে মনে হয় কেউ এসে বসেছে, আমি বলি তুমি দরুদ পড়ো। সে হেসে বলে আমি তো পড়ি। আমাদের বাড়িটা এখনো কখনো কখনো অদৃশ্য কণ্ঠে সালামের উত্তর ভেসে আসে। দরজার কড়ায় হালকা শব্দ ওঠে, ফ্যানের বাতাসে পর্দা কেঁপে ওঠে। বাচ্চারা খেলার ঘরে একপাশে দাঁড়িয়ে বলে, মা কেউ কি এলো? আমরা বলি না, কেউ না, তবু সালাম দাও। আমরা শিখেছি অদৃশ্যকে ভয় না করে দৃশ্যমানের মতোই সম্মান দিতে। যা ভালো তার দিকে মন দাও, যা খারাপ তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমি ভাবি যদি সেদিন পার্কে না বসতাম, যদি সেই লোকটা এসে না বসতো, যদি সে দরুদ ইব্রাহিম পড়তে না বলতো, তাহলে কি এমন হতো? হয়তো আল্লাহ অন্যভাবে পথ দেখাতেন, কিন্তু তিনি যেভাবে দেখিয়েছেন তাতে আমাদের আলাদা এক শিক্ষা আছে। জীবন যতটা জটিল, আল্লাহর রহমত ততটাই সরল। কখনো কখনো রিজিক এমনভাবে আসে যার হিসাব আপনি মিলাতে পারবেন না। দোকানদার বলে বিল পেড হয়ে গেছে, যদুওয়ালা বলে আম্মু টাকা দিয়ে গেছে, আর আপনারা জানেন এখন অবশ্যই যে আম্মু টাকা দেয়নি, তবু বিল ক্লিয়ার। এইসব মুহূর্তে মনে হয় সত্যিই কিছু ঘর আছে যেগুলোতে বরকত এসে নেমে বসে। আপনি যদি সেখানে সম্মান নিয়ে থাকেন, সালাম দিয়ে ঢোকেন, নামাজ দিয়ে সময় সাজান, দরুদ দিয়ে অন্তর নরম রাখেন, তবে হয়তো আকাশের অদৃশ্য কোনো দুনিয়া থেকে আপনার জন্য দরজা আল্লাহই খুলে দেবে। এই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। আমি জানি আপনারা ভয় পেতে চান, তবুও আমি আজ এই ঘটনাটা না লিখে পারলাম না, কারণ আল্লাহর নিয়ামত আর দরুদ শরীফের এমন বরকতের কথা শুনে মুখ থেকে একটা কথাই বের হয়ে এলো, সুবহানাল্লাহ। আপনাদের যাদেরই বালা মুসিবত কাটছে না, দয়া করে কেউ ধৈর্য হারা হবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও আমার দোয়া চিরস্থায়ী।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব ঘটনায়। যা বলেছেন ফরাজ ভাই, চলুন তার ভাষাতেই শুনে আসি। ঘটনাটি তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা। বলছেন ফারাজ, আসসালামু আলাইকুম। আমার নাম ফারাজ। আমি চট্টগ্রামের ১৬ শহর নামক একটা ছোট্ট এলাকায় থাকি। এই ঘটনাটা তখন ঘটেছিল যখন আমি প্রাইভেট অফিসে ক্লার্ক হিসেবে, কিন্তু করোনা শুরু হতেই আমাকে ছাঁটাই করা হলো। অনেক দিন কাজ না পেয়ে ঠেলে ঠেলে দিন কাটিয়েছি। তারপর অবশেষে একটা চাকরি পেলাম, কিন্তু স্যালারি এত কম ছিল যে মাস চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আমাদের অফিসে এক কাস্টমার নিয়মিত আসতেন। আলাপে আলাপে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে উঠল। একদিন তিনি সরাসরি ফারাজ, তুমি এত টেনশনে কেন থাকো? আমি বললাম, কি আর বলবো ভাই, এই স্যালারিতে সংসার চলে না, বুঝতে পারছি না কি করব। ফারাজ ভাই, তোমার গাড়ি চালান? আমি বললাম, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। তিনি আবার জানতে চাইলেন, লাইসেন্স? আমি বললাম, আছে, সব ঠিকঠাক। তখন তিনি প্রস্তাব দিলেন, দিনে নিজের কাজ করো আর সন্ধ্যায় ৫-৬ ঘন্টা যেটুকু আয় হবে তাতে একটা ওই কাস্টমারের এলাকায় নাম ডাক আছে এমন একজন হিসেবে আমি ওনাকে চিনতাম, তবে এমন কাজে আমার তেমন অভিজ্ঞতা ছিল না। আমি দ্বিধায় বললাম, আমার তো এই ধরনের গাড়ি চালানোর অভ্যাস নেই, শুনেছি অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে। তিনি ধৈর্য ধরে বললেন, এটা তেমন কোনো ঝামেলা নয়, আধা ঘন্টার ট্রেনিং নিলে সব বুঝে যাবে। শেষ পর্যন্ত আমি তার কথায় রাজি হয়ে গেলাম। পরদিনই আমি তার বাসায় গেলাম। তার সাথে কথা বলে এই ঠিক হলো যে আমি যতটা পেট্রোল আর মেনটেনেন্সের খরচ বাদ দিয়ে বাকি টাকা দুজনে ভাগ। প্রথম ১-২ দিন আমি অ্যাপ ধরে ধরে উবার চালাতে গিয়ে অনেক ভুল করলাম। ভুল রুট ধরলাম, ভুল স্টপেজে দাঁড়ালাম, ফলে রেটিংও নেমে গেল। ধীরে ধীরে শিখলাম শহরের রাস্তা, মোড়, শর্টকাট, ব্যস্ত সময়ের ট্রিক্স সবই হাতে কলমে রপ্ত। অফিস থেকে আমি সাধারণত সন্ধ্যা ৬টায় ছুটি পেতাম। তারপর দ্রুত বেরিয়ে উবার চালাতাম রাত ১২টা পর্যন্ত। শুরুর দিকে খুব বেশি আয় হতো না, তবে অন্তত চলার মতো কিছুটা হয়েই যেত। কিছুদিন পরে ভাবলাম ১২টা বাজলেই যেহেতু রুটিনে হাত বসে যাচ্ছে, একটু বেশি চালালে বাড়তি আয়। আমার লোভের পেছনে আসলে সংসারের বাধ্যবাধক। বাড়িতে ৩ জন, বউ আর বাচ্চার খরচ, মায়ের ওষুধ, ছোটখাটো দেনা, বাজার খরচ সব মিলিয়ে চাপটা বেশ ভারী হয়ে। আমার মা ছিলেন, আব্বু গত বছর যে সামান্য ভাতা বা সাহায্য মাঝে মাঝে আসতো সেটাও আব্বুর মৃত্যুর পর বন্ধ হয়ে গেছে। বাড়িতে আমাদের ভালোবাসার নিদর্শন হিসেবে ছোট্ট ছেলে বসে থাকত, তার মুখে আমি আর আমার স্ত্রীর ছায়া। মনে মনে ভাবতাম, আল্লাহর কত রহমতের ফল আমার এই ছেলেটা। কারণ আমাদের কত সমাজে ভালোবাসা সত্যিই টিকে থাকে কিনা সন্দেহ থাকে, তবে সন্তানদের সাথে যে সেলফলেস সম্পর্ক জন্ম নেয় সেটা কখনো কখনো ভালোবাসার চেয়ে অনেক উপরেই থাকে। ভেতরে ভেতরে আমি খুবই কষ্টে ছিলাম। সারাদিন পরিশ্রম করে ফিরে এসে বাড়িতে শান্তি, সবাই যেন আমার মধ্যেই সমস্যার মূল খুঁজে পেত। মনে হতো আমি যদি গরিব হই সেটাই নাকি। মানুষ সারাদিন খেটে ফেরে, শেষে শান্তি আর একটু সুখ চায়। আমার ঘরে তখন এগুলোর কোনোটাই ছিল না। বাড়ি ফেরার ইচ্ছেই হতো না। পৌঁছলেই কারো না কারো সঙ্গে ঝগড়া। মা বলতেন তার ছেলের বউ তাকে কত অত্যাচার করে। স্ত্রী কাঁদতেন, অভিযোগ করতেন। আমি ভাবতাম, কে কার উপর অত্যাচার করছে তা বোঝার উপায় নেই। ক্লান্তি জমে জমে যখন নিজেরই আত্মসম্মানকে গিলে ফেলছিল, তখন আমি রাত 2টা পর্যন্ত গাড়ি চালাতে শুরু করলাম। যেন দেরি করে ফিরে দেখি যে সবাই ঘুমিয়ে পড়েছে। অন্তত তর্ক বিতর্কের আগুনটা। এক রাতের কথা, অলঙ্কার বাস স্টপের একদম কাছে গাড়ি দাঁড় করিয়েছিলাম। কেউ একজন রাইড বুক করেছিল, কিন্তু উনি আসছিলেন না তখনও। রাত 1টা বাজে। ঠান্ডায় নিঃশ্বাস ছাড়লেও ধোঁয়া বেরোচ্ছে। অ্যাপের নিয়ম 3 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর না এলে ক্যান্সেল করা যাবে। ফোন করেছিলাম, নাম্বার বন্ধ। 3 মিনিট পুরো হলে আমি রাইডটা ক্যান্সেল করলাম। গাড়ি ঘোরাতে যাব, এমন সময় দরজায় কেউ চমকে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আমি জানলা নামিয়ে বললাম, ম্যাম, রাইডটা কি আপনি বুক? উনি কোনো উত্তর দিলেন না, সোজা গাড়ির পেছনে গিয়ে বসে পড়লেন। আমি বললাম, ম্যাম, রাইডটা তো ক্যান্সেল হয়ে গেছে,
এখন গেলে আপনাকে প্রাইভেটলি নিতে হবে। উনি খুব শান্ত স্বরে বললেন, ভাই আপনি গাড়ি চালান, আপনার টাকা। কথাটা তিনি এমনভাবে বললেন যেন সবকিছু তারই নিয়ন্ত্রণে। আমি গাড়ি স্টার্ট করলাম। ভাবলাম উনি মেবি নিজেই বলে দেবেন কোন পথে যেতে হবে, কিন্তু উনি একদম চুপচাপ জানলার বাইরে তাকিয়ে বসে রইলেন। আমি 2-1বার জিজ্ঞেস করলাম, ম্যাম আপনি কোথায় যাবেন? কোনো উত্তর নেই। তবুও তার শরীরী ভাষায় একটা ইশারা, মনে হচ্ছিল কথার চেয়ে তিনি ইশারায় আমাকে পথ। সামনে একটা খাবার হোটেল পড়তেই বিরতি নিলাম। তখন লক্ষ্য করলাম নিচ থেকেই আমার গাড়ির ডান দিকের ইন্ডিকেটর জ্বলে উঠল, যদিও আমি টাচ করিনি। ঠিক তখনই উনি হাতের ইশারায় থামতে বললেন। নামার সময় তাকিয়ে বললেন, ভাই একটু অপেক্ষা করুন। তখন রাস্তায় এমন অন্ধকার ছিল যে মেয়েটা কোন দিকে গেল বুঝতে পার। ধোঁয়াটে বাতাসে লাইটপোস্টের আলো ছাড়। রাস্তার ওপারে কুকুর ডাকছিল, দূরে কোনো ট্রেন যাওয়ার হালকা শব্দ আসছিল। আমি মনে মনে ভাবলাম হয়তো স্টিয়ারিং ঘোরাতে গিয়ে ভুলে ইন্ডিকেটরে হাত লেগে। কাকতালীয়ভাবে ইন্ডিকেটর জ্বলার সঙ্গে সঙ্গে ম্যামের ইশারা পেলাম। এই ভেবে নিজেকে অপেক্ষা করতে করতে আধ ঘন্টা। ঠান্ডা বাতাসের সঙ্গে স্টিয়ারিং এর ঠান্ডা চামড়ায় আঙুল জমে যাচ্ছে। এই সময় আমার স্ত্রী ফোন করল, তুমি কোথায়, এত দেরি কেন? আমি উত্তরে বললাম, একজন যাত্রী আছে, তাকে নামিয়ে দিই। কেন জানি ওর প্রশ্ন শুনে রাগ উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল ও ঘুমিয়ে পড়লেই বাঁচতাম, এখনো আমার মাথা খারাপ করার জন্য জেগে আছে। আমি যখন কথায় কথায় নিজেকে সামলাতে চেষ্টা, ঠিক তখনই মেয়েটা ফিরে এসে পেছনের সিটে বসে বললেন, ব্যাস। শব্দটা আমার স্ত্রীর কানে। ফোনের ওপার থেকে ওর গলার স্বর বদলে গেল, সন্দেহের ঝাঁঝ বাড়তে লাগলো, কণ্ঠ ধারালো হয়ে উঠল। আমি বললাম, অযথা সন্দেহ করো না, উনি আমার প্যাসেঞ্জার, আমি ওনাকে নামিয়ে দিয়ে আসছি। কিন্তু সে বিশ্বাস করতে চাইছিল না। কথার পর কথা বলতে লাগলো, যেন আমাকে বোঝানোর চেয়ে নিজের সন্দেহকে আরো শক্ত। আমি সকাল থেকে ক্লান্ত, মাথায় ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমিও রাগের মাথায় কথা বাড়িয়ে ফেললাম। এতটাই ডুবে গিয়েছিলাম তর্কে যে ভুলেই গিয়েছিলাম পেছনে যাত্রী। আমরা দুজনই উত্তেজিত কণ্ঠে কথা চালাচ্ছিলাম। হঠাৎ মেয়েটির কণ্ঠস্বর। উনি কোনো কথা না বলে আমার হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরলেন। 5 বা 10 সেকেন্ডের মতো অদ্ভুত নীরবতা। তারপর ফোনটা আবার আমার হাতে ফিরিয়ে দিলেন। আমি কানে দিতেই দেখি কল কেটে গেছে। এবার আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় যেতে চান? উনি বললেন, যেখান থেকে আমাকে পিক করেছিলেন সেখানে। আমি তাকে অলঙ্কার বাস স্টপে নামিয়ে দিলাম। তারপর বাড়ি ফিরে এলাম। মনে মনে প্রস্তুত ছিলাম ঘরে যুদ্ধ বাঁধবে। কিন্তু বাড়ি গিয়ে দেখি আমার স্ত্রী গভীর ঘুমে। আশ্চর্য লাগলো। ঝড়টা বোধহয় সাময়িক থেমে আছে। সকালে চোখ মেলতেই দেখি নাস্তা তৈরি। এটা একেবারেই সাধারণত আমি বারবার বললে তবে নাস্তা হতো, তাও নানা। গতরাতে ঘটনাটাও, অপরিচিত মেয়ের কণ্ঠও কানে গেছে, তবু আচরণে কোনো রাগ নেই। কথা বলার ধরনটা যেন বদলে গেছে, বিনয়ী, শান্ত, যত্নশীল। আমি চুপচাপ অবাক হয়ে দেখলাম সারাদিনের অভ্যাস বদলে গেছে। মার বোনরাও মজা করে বলল, মনে হচ্ছে এটা তোমার স্ত্রী নয়, কোনো জিন ভর করেছে মেবি। যদিও তারা হাসাহাসি করছিল, আমার ভেতরে এক ধরনের কৃতজ্ঞতা কাজ করছিল। অনেকদিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ হয় আমার স্ত্রীর মেজাজ নরম করে দাও, নয় আমাকে এই দুনিয়া থেকে তুলে নাও, এত কষ্টে থাক। আজ সেই স্ত্রীর আচরণই এভাবে বদলে গেল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তার ভেতরে দয়া ঢেলে দিয়েছে। ফোনও সে নিজের কাছে রেখে দিয়েছিল, তবু কোনো প্রশ্ন করেনি। উল্টো আমার জন্য রুটি সেঁকেছে, চা দিয়েছে। আমি ভাবলাম, আমি কি ভুল শুনেছিলাম, নাকি আসলেই গত রাতের সেই মেয়েটির সঙ্গে এই পরিবর্তনের কোনো এরপর থেকে কাজের ফাঁকে ফাঁকে আমি প্রায়ই সেই বাস স্টপের দিকে দাঁড়িয়ে থাকতাম। আশা করতাম হয়তো আবার তাকে দেখব। সপ্তাহ গড়িয়ে মাস হলো, তাকে আর। এক রাতে 12টার কিছু পরে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। শীতল বাতাস, কবরগুলোর সাদা পাথর চাঁদের আলোয় ফ্যাকাশে। হঠাৎ দেখি রাস্তার ধারের ছায়ায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বোঝা গেল, আরে সে তো সেই মেয়েটাই
তাড়াতাড়ি গাড়ি থামালাম, ভেতরে বসতে বললাম। সে চুপচাপ পেছনে গিয়ে বসল। মনে হলো সে জানে আমি আসব। বসতেই আমি ধন্যবাদ দিয়ে বললাম, ম্যাম, যেদিন আপনি ফোনটা কানে ধরেছিলেন তারপর থেকে আমার স্ত্রী আর আগে এত পরিবর্তন এসেছে যে বোঝাতে পারবো না। আল্লাহর কসম, আপনি আমার জীবনটাকে নরক থেকে স্বর্গে এনেছেন। কিভাবে জানি না, হয়তো আল্লাহই আপনাকে সেদিন পাঠিয়েছিলেন। আমি কথা বলছি আর সে নির্বিকার চোখে জানলার বাইরে তাকিয়েছিল। তার চেহারায় কোনো ভাবের ঢেউ নেই। গাড়ির ভেতর নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এত রাতে আপনি? কোনো উত্তর পেলাম না। আবার, আপনি কি অলঙ্কার বাস স্টপে? উনি হালকা। ফুল রোড ট্রাভেলে উনি একেবারেই চুপ। ইঞ্জিনের মৃদু গর্জন, টায়ারের শব্দ, সাইড মিররে রাস্তার লাইট ভেসে আসছে। বাস স্টপে পৌঁছে আমি ধীর স্বরে বললাম, ম্যাডাম, একটা কথা ছিল। আমার বোন এখনো অবিবাহিত, বয়সও কম নয়, কিন্তু অনেকেই টাকার কথা বলে, কেউ যৌতুক চায়। ভালো সম্পর্ক এলে শর্ত থাকে, আপনি দয়া করে তার জন্য দোয়া করবেন। উনি কোনো উত্তর না দিয়ে সোজা নেমে গেলেন। হাওয়ার ভেতর তার ওড়নার আঁচল দেখা গেল জাস্ট। আমি নিঃশব্দে। 2-3 দিন পার হলো। আমাদের মসজিদের ইমাম সাহেব নিজেই আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। তার ছেলে হাফেজ, পড়াশোনায় ভালো, তারা কোনো দাবি দাওয়া করলেন না। ইমাম সাহেব বললেন, বিয়ে হবে মসজিদে, খাওয়া দাওয়া আমাদের পক্ষ থেকে, তোমাদের 1 টাকাও খরচ করতে হবে না। এত ভালো সম্পর্ক আমরা হারাতে পারি না। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। 1 সপ্তাহের মধ্যে রওনা, বোনের চলে যাওয়া, বিয়ে, সব হয়ে গেল। মেয়ের মুখে হাসি, মায়ের চোখে পানি, ঘর ভর্তি আত্মীয়ের দোয়া। বোনের চিন্তা যেন মাথা থেকে নেমে গেল। অল্প খরচেই বড় কাজ সেরে গেল। অন্তরে অন্তরে আমি সেই মেয়েটির কথা ভাব। বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থেকেও তাকে আর 1 বছর কেটে গেল। তবু আমি মাঝে মধ্যে কবরস্থানের পাশ দিয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতাম। হয়তো এক রাতে আবারও কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে দূরে কালো গাছের ছায়ায় একটা অবয়ব দেখলাম। সময় তখন হয়তো রাত 1টা, হতে পারে 2টা। মনটা ধক করে উঠল। এবার আমি নিজেই নেমে পেছনের দরজা খুললাম, ভেতরে বসতে ইশারা করলাম। উনি চুপচাপ বসে। স্টিয়ারিং এ হাত রেখে আমি উচ্ছ্বসিত কণ্ঠে খবর দিলাম, আল্লাহর দয়া আর আপনার দয়া আমার বোনের বিয়ে। ঘরের সব সমস্যা যেন একে একে কমে আসছে। জানালা দিয়ে গাছপালার ছায়া পিছিয়ে যাচ্ছে, রাতের বাতাসে কুয়াশায় হালকা। আমি গাড়ি নিয়ে বাস স্টপের অভ্যাসবশত নিজের দরজা খুলে নেমে পিছনে দরজা খোলার আমার হাত যেন কেউ কখনো বসে। আমি হতবাক হয়ে চারপাশে তাকালাম। রাস্তার ধার, ফুটপাত, একটু দূরের বেঞ্চ, আলো আঁধারের মধ্যে কাউকে খুঁজে পাওয়া গেল না। মাথায় বজ্রাঘাতের মতো লাগলো। চলন্ত গাড়ি থেকে কি লাফ দিয়েছে? এমন তো পুরো পথেই ট্রাফিক ছিল না, গতি ছিল স্টেডি, দরজার লকও অন ছিল। এটা কিভাবে সম্ভব? আমি দ্রুত গাড়িতে উঠে পড়লাম। বুকের ভেতর ধরফর, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বাড়ি। কিন্তু আশ্চর্য, পরবর্তী দিনগুলো যেন আলাদা রঙে রাঙিয়ে উঠল। কয়েকদিনের মধ্যে মা সুস্থ হতে শুরু করলেন। বোনদের সম্পর্ক আরো সুন্দর হয়ে গেল। আত্মীয় স্বজনের সঙ্গে ভাঙা সেতু জোড়া লাগলো। টাকা যেন অদ্ভুতভাবে বরকতে পরিণত হলো। অল্প আয়েও কাজ সারতে লাগলাম। ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তি করলাম। কিস্তিতে নিজের একটা গাড়ি নিলাম। ফুল টাইম উবার চালানো শুরু করলাম। শহরের মানচিত্র তখন আমার মস্তিষ্কে খোদাই হয়ে গেছে। কোন পথে কখন যানজট, কোন গলি, কোন সময় এয়ারপোর্টের ড্রপ বাড়ে, সবই নখদর্পণে। গ্রাহকরা ভালো রেটিং দিতে লাগলো। আয়ও উঠল স্থির ছন্দে। আল্লাহর দয়া এমনভাবে এলো যে আমি কল্পনাও করি। তবু একটা প্রশ্ন মনের ভেতর ঘুরে বেড়ায়, সেই মেয়েটি কে ছিল? মানুষ, ফেরেশতা, নাকি আমার শহরের রাতের বাতাসে ভেসে বেড়ানো কোনো অদৃশ্য রহস্য?
তার কণ্ঠস্বর, তার নীরবতা, জানলার ওপারের শূন্যে তাকিয়ে থাকা চোখ, সবই আমার স্মৃতিতে গেঁথে আছে। তার কানে ফোন ধরে রাখা কয়েক সেকেন্ড আমার সংসারের পথ বদলে দিয়েছে। আমার স্ত্রী যেদিন থেকে বদলেছে, সেদিন থেকে ঘরের পরিবেশও বদলে গেছে। সে কথা বলে নরম স্বরে, মায়ের সঙ্গে তার সম্পর্ক মধুর, ছেলের পড়াশোনার খোঁজ খবর সে নিজে নেয়। ঘরে যে কলহের ধোঁয়া ভাসত, সেটি ধীরে ধীরে মিলিয়ে গেছে। আমি অনেকবার ভেবেছি হয়তো আল্লাহ তার হাতে কোনো রহমত পায়, হয়তো সেই মেয়েটি কেবল একজন মানুষ, কিন্তু তার উপস্থিতি আমার জীবনের অন্ধকার গলিগুলোতে আলো জ্বাল। একা গাড়ি চালাতে চালাতে ঠান্ডা বাতাস গালে লাগছিল। হেডলাইটের আলোর রেখা রাস্তার ওপর দীর্ঘ ছায়া ফেলছে। আমি ম্যাপের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে গেলাম। ইচ্ছে হলো দাঁড়িয়ে কাঁচ নামিয়ে কান পেতে শুনলাম বাতাসের আওয়াজ ছাড়া দূরে কোনো এক বাড়িতে আর খুব দূরের কোনো ট্রেনে। মনে হলো নিঃশব্দের মাঝেই তার এক টুকরো উপস্থিতি আছে। আমি নিঃশব্দে সালাম দিলাম, মনে মনে বললাম, আপনি যেই হন, আল্লাহ আপনাকে জান্নাত দিন, আমিন। আপনার ওই 5-10 সেকেন্ড আমার জীবন কয়েকটা দৃশ্য বারবার মনে পড়ে। প্রথম রাতের জমে যাওয়া ঠান্ডা, ইন্ডিকেটরের হঠাৎ জ্বলে ওঠা, অন্ধকারে তার মিশে যাওয়া, গভীর নীরবতায় দাঁড়িয়ে থাকা রিক্সা আর বাস স্টপের, যেখানে মাঝে মাঝে আবার কেউ কখন। আরেকটা দৃশ্য হলো বাসায় ফেরা, যেখানে আমি ভেবেছিলাম ধাক্কা খাবো, কিন্তু দেখলাম শান্ত ঘুম। পরদিন সকালে চুলোর আগুনে রুটির ফুলে ওঠা, চায়ের কাপে ধোঁয়া ওঠা, স্ত্রীর পরিবর্তিত চাহনি, এসব ছোট ছোট দৃশ্য একসঙ্গে মিলে মনে হয় জীবনের অলৌকিকতা এমনই। মানুষ যখন টানাপোড়েনের মধ্যে তখন কোনো এক নীরব সাহায্য এসে কাঁধে হাত রাখে। সেই মেয়েটি আমার জীবনে তেমন এক নীরব। আমি আজ যখন শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চালাই, এয়ারপোর্ট রোডে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টার্মিনালের আলো দেখি, যখন কোনো যাত্রী দরজা খুলে এসে বিনয়ের সঙ্গে বলে, ভাই এই ঠিকানায় যেতে হবে, তখন আমি নিজের ভেতরে এক ধরনের শান্তি পাই। যে রাগ, অভিমান, অপমান, দারিদ্র্য আমাকে প্রতিদিন খুঁচিয়ে খেত, সেগুলোর জায়গা এখন। এই সব কিছুর শুরু ওই এক রাত থেকে। আমি জানি না এই ঘটনা কার কাছে কেমন লাগবে, কিন্তু আমি সত্যি বলছি ভাই, আমার জীবনে যা ঘটেছে তা আমি বানিয়ে বলছি না। একজন মানুষ, একজন নারী, যার কথা খুব কম কিন্তু যার উপস্থিতি খুব গভীর, সে আমার ঘরকে শান্ত করেছে, আমার পথকে সুগম। আমি অনেকবার হয়তো সে কোনো কাছের বাড়ির মেয়ে, হয়তো কোনো অসহায়, হয়তো কোনো সাধিকা, হয়তো কেবল। কিন্তু যখন বাস স্টপে গিয়ে আমি নিজের হাতে পেছনের দরজা খুলে দেখেছিলাম, তখন বুঝেছি সবকিছুর ব্যাখ্যা সব সময় থাকে না। কিছু কিছু ঘটনা ব্যাখ্যা। হয়তো সেই রাতগুলোই আমার গাড়িতে বসে যে নীরবতা ছিল, সেটাতেই তার সব কথা বলা হয়ে। হয়তো আমার জীবন যুদ্ধে আল্লাহ ওই নীরবতাকেই তরবারি করে দিয়েছিলেন, যে তরবারি শব্দ ছাড়াই পথ। আজও আমি সাফল্যের শিখরে নই, তবে আমার সাধ্যের জায়গায় দাঁড়িয়ে সুখী। আমার মা সুস্থ, আমার বোনেরা আপন ঘরে ভালো আছে, আমার ছেলে স্কুল থেকে ফিরে দৌড়ে এসে বলে, আব্বু আজ ক্লাসে আমি স্টার পেয়েছি। আমি হেসে তাকে জড়িয়ে ধরি। গাড়ি কিস্তিতে নিয়েছিলাম, এখন প্রায় শোধ হয়ে গেছে। উবারে আমার রেটিং ভালো, যাত্রীরা হাসি মুখে নামে। রাস্তায় যখন কখনো কবরস্থানের পাশ দিয়ে যাই, তখন কাঁচ নামিয়ে একটু থামি। বাতাসে যে ঠান্ডা গন্ধ থাকে, সেই গন্ধে আমি এক অচেনা কৃতজ্ঞতার ছোঁয়া পাই। মনে মনে বলি, জানি না আপনি কে ছিলেন, জিন নাকি ফেরেশতা, না কেবল একজন সাধারণ মানুষ, কিন্তু আপনার কারণে যে দয়া আমার জীবনে নেমে এসেছে, তাতে আমার পথটাই বদলে গেছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আর আমি যেন আপনার প্রতি কৃতজ্ঞতা। এই বলে ফারাজ ভাই ওনার ঘটনা শেষ করেন। কি মনে হয় আপনাদের, কে ছিল সেই মেয়েটি? অদ্ভুত দুনিয়ার মানুষ কত কষ্টে জীবন পার করছে, কিন্তু আল্লাহর উপর আস্থা আর ধৈর্য রাখলে
আল্লাহ কোনো না কোনো ওয়েতে আমাদের জীবনটাকে সঠিক পথে ফিরিয়েই দেন। আপনাদের সকলের বালা মুসিবত আল্লাহ দূর করুন, আমিন। আসসালামু আলাইকুম। কে